আমি তোমাদেরকে লেকচারটা ওপেন করছি, দেখতে পারছো কিনা দেখো। দেখা যাচ্ছে? স্যার এখনো দেখা যাচ্ছে না, মানে লেখা আসছে যে হ্যাজ স্টার্টেড স্ক্রিন শেয়ারিং, কিন্তু মানে ডিসপ্লে হচ্ছে না স্যার। আসলে না, স্যার এসেছে এবার। আচ্ছা আমি গত ক্লাসে তাড়াহুড়া করে চলে গেছি, হয়তো অনেক কিছু বুঝছো কি বুঝো নাই আমি ঠিক জানি না। আজকে আবার একটু ওই লেকচারটাই একটু আপগ্রেড করে আনছি, পরবর্তী লেকচার রেডি আছে। এখান থেকে যদি তাড়াতাড়ি শেষ করে ওখানে যেতে পারি তাহলে সেটা শুরু করব। তবে আমি মনে করি এই কনসেপ্টটা যদি ভালো করে না মাথায় ঢুকাইতে পারো, ইনফ্যাক্ট গতকাল আমি আমার লেকচারেই আমি হ্যাপি ছিলাম না। তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, তবুও আবার একটু রিভিউ করে যাচ্ছি, এবং তোমরা যদি একটু পড়ে থাকো তাহলে আমার কিছু কাজে লাগবে। সবার আগে বলছি, এই পোলারাইজেশন বোঝার জন্য যে জিনিসটা দরকার সেটা হলো ছবি বা 3 ডিমেনশনাল ছবি তোমার সামনে থাকতে হবে, আদারওয়াইজ তুমি এটা মাথায় ঢুকানো কষ্ট হয়ে যাবে। আমি এই নোটের প্রথম, আগে ছিল না, এই আপগ্রেডেড নোটের প্রথম লাইনই আমি এই লাইনটা লিখছি। সেটা তোমরা যদি খেয়াল করো তাহলে হয়তো আমার জন্য সুবিধা হয়। এই নোট, এই লাইনটা কিন্তু আমি এই পুরো লেকচারের কিন্তু এই লাইনটা আমি এই এর কি বলবো, এই নিয়মটা ফলো করে চলছি, সোজা কথা। আদারওয়াইজ তোমাকে পোলারাইজেশন বোঝানো কষ্ট হয়ে যাবে। আমি যেহেতু অনলাইনে আছি, ফিজিক্যালি কোনো ছবি দেখাইতে পাচ্ছি না বা কোনো মেটেরিয়ালস দেখাইতে পাচ্ছি না, সেই জন্য আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে বারবার। এই লেকচারগুলো অফলাইনের জন্য তৈরি করা, যার জন্য অনেক কিছুই বোর্ডে যে আঁকার দরকার ছিল সেটা পারছি না। তো ধরো এখানে যে লাইনটা লিখছি এই লাইনটা কিন্তু খেয়াল করবা, টু ড্র এনি ফিগার, মানে এই পোলারাইজেশন রিলেটেড যে কোনো ছবি তুমি আঁকো না কেন, ইউজ রাইট হ্যান্ড রুল টু রিপ্রেজেন্ট ওয়েভ প্রপাগেশন ডিরেকশন। এটা তোমরা বুঝতে পারবা কিনা জানি না। ওয়েভ প্রপাগেশন ডিরেকশনের জন্য এই রাইট হ্যান্ড রুল এইটা তোমাদেরকে ফলো করতে হবে, আদারওয়াইজ পারবা না। তাহলে এখানে রাইট হ্যান্ড রুলের দুটা জিনিস আছে এখানে, সেটার জন্য আমি তোমাদেরকে এই দেখানোর চেষ্টা করি। আচ্ছা হ্যাঁ, তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা অন করছি। আমার হাতটা দেখা যদি যায়, আমার কি দেখা যাচ্ছে তোমাদেরকে? আমাকে দেখতে পাচ্ছ? জি স্যার, আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে এই যে আমি হাত দেখাচ্ছি এটা তোমাদের দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, রাইট হ্যান্ড রুল। রাইট হ্যান্ড রুলে আমাদেরকে প্রথমে দুটা কনসেপ্ট, এখানে দুটা কনসেপ্ট হলো যে প্রথমে এই আমাদের থাম যে ইয়েটা আছে তাকে আমি ধরবো ইলেকট্রিক, এবং এই এই ইন্ডেক্স ফিঙ্গারকে ধরবো ম্যাগনেটিক, আর এই মিডল ফিঙ্গারকে ধরবো প্রপাগেশন। তবে এটা যদি তোমাদের মনে রাখো, ভাষায় নিজেরাও প্র্যাকটিস করলে দেখবে যে মিলে যাবে। এই একটা কনসেপ্ট। আবার বলছি, এইটাকে ইলেকট্রিক যদি ধরো, ইলেকট্রিক আর
ইলেকট্রিক, ম্যাগনেটিক Electric, এবং এই magnet- মিডল ফিঙ্গার হচ্ছে প্রপাগেশন। propagation, electric, magnetic propagation, right? ইলেকট্রিক ম্যাগনেটিক প্রপাগেশন, হ্যাঁ ঠিক আছে, এটা মনে রাখবা, রাইট হ্যান্ড। এই একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হলো যে আমি একটু পরে যখন পোলারাইজেশন বুঝাবো তখন আমাদের ওই কনসেপ্টটা লাগবে, সেটাও রাইট হ্যান্ড। সেটা হচ্ছে যে তুমি ওই আমাদের কারেন্ট ফ্লোর ফ্লেমিংস রুল যদি ইউজ করো, ফ্লেমিংস রুলে যেখানে আমাদের কারেন্ট ফ্লোর ডিরেকশনটা চারদিকে ম্যাগনেটিক ফিল্ড হয়, সেই তখন আমাদের থাম্বকে যদি কারেন্ট ডিরেকশন ধরি আর এই কার্ল অফ ফিঙ্গার্স, হ্যাঁ এগুলোকে যদি ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন ধরি, তাহলে সেটা হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো অ্যাম্পিয়ার্স লতে বোঝানো হচ্ছে যে কারেন্ট যেদিকে যাচ্ছে তার কোন পাশে কোন ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। পড়ছো না এটা ইলেকট্রিসিটিতে? এইটাকে আমরা এবার কোইনসাইড করব ওয়েভ প্রপাগেশনের সঙ্গে। কি বুঝতে পারছো কিনা জানি না, এই জিনিসগুলো না বুঝলে তুমি জি স্যার, ম্যাগনেটিক ফিল্ডটা থেকে বুঝতে হচ্ছে পারবো আমরা না। প্রপাগেশন ডিরেকশনটা বুঝতে পারবো স্যার। জি না, স্যার, ক্লিয়ার। যে আমি বললাম যে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, এই যে থাম্বকে যদি কারেন্ট ফ্লো ডিরেকশন ধরি কোন তারের মধ্যে, এখন ধরো এখানে কোন তার, ফর এক্সাম্পল এই যে আমাদের আমি একটা কলম নিলাম, এই কলমটাকে যদি আমি কারেন্ট ফ্লো, এটা তার হয় যদি, এটা তারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, আমার থামকে ওইদিকে ইয়ে করে দিলাম, তাহলে ওইদিকে কারেন্ট ডিরেকশন। আর এই যে আঙ্গুলগুলির যে কার্ল, এই যে বাঁকা অংশ কার্ল গুলো, এটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন রিপ্রেজেন্ট করে। এই ইয়েটাই, এই ছবিটাই আমরা ব্যবহার করব ওয়েভ প্রপাগেশনের জন্য। ওয়েভ প্রপাগেশন ডিরেকশনের যে ডিরেকশনটা থাকবে একটু আগে বললাম, এই যে মিডল ফিঙ্গার ওয়েভ প্রপাগেশন ডিরেকশন, সেটাকে এবার অন্যরকম ভাবে রিপ্রেজেন্ট করব। সেটা হলো এই ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। সেটা হলো ধরো আগে যেটা ছিল এক্স এন্ড ওয়াই, যে দেখো আমার আঙ্গুল থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, হ্যাঁ এবার দেখা যাচ্ছে রাইট হ্যান্ড রুলে দেখা যাচ্ছে। হ্যাঁ আঙ্গুলটা কিন্তু আমার দিকে আসছে, মিডল ফিঙ্গারটা ওয়েভ প্রপাগেশন আমার দিকে, অথবা তোমাদের দিকে যদি করি তাহলে ওয়েভ প্রপাগেশনটা তোমাদের দিকে, বুঝা যাচ্ছে? তোমাদের দিকে ওয়েভ প্রপাগেশন, এখন তোমাদের দিকে ওয়েভ প্রপাগেশন এই এক ধরনের কনসেপ্ট ইউজ করব যখন এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট ইউজ করব, এক্স ওয়াই জেড। আবার আরেকটা কনসেপ্ট সেটা হলো সার্কুলার, হ্যাঁ সার্কুলার এবং ইয়ের একটা প্লেন, তখন ওয়েভ প্রপাগেশনকে আমরা এই যে থাম্বের সঙ্গে কোইনসাইড করব। বুঝতেছো কিনা দেখো, তখন এই কার্ল গুলো কিন্তু ওয়েভ রোটেশন, ইলেকট্রিক ফিল্ড রোটেশন বুঝাবে। জি স্যার। আবার শেষ করে দিচ্ছি লাস্ট এক্সপ্লেনেশন, ইলেকট্রিক, ম্যাগনেটিক এবং প্রপাগেশন। হ্যাঁ প্রপাগেশন, এই প্রপাগেশনটার দিকে এবার থাম যদি আমি এদিকে করি, একই দিকে প্রপাগেশন ডিরেকশন একই, তখন এই যে কার্ল গুলো এগুলো রিপ্রেজেন্ট করবে ইলেকট্রিক ফিল্ড রোটেশন। আচ্ছা সেটা কিভাবে হয় একটু পরেই তুমি দেখবা। তাহলে দেখো এখন আমরা যাচ্ছি লেকচারে, সেটাতে আসো, শেয়ার করছি। তাহলে এবার দেখো এই জিনিসগুলো কনসেপ্টটা যদি তুমি না রাখো হাতে পারবা না। আচ্ছা আমি এগুলো তো বলে গেছি, এগুলো তুমি সোজা পারবা। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এসি ইলেকট্রিক ফিল্ড এবং এসি ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়। তা এখন এই তার মানে এগুলো সাইক্লিক অর্ডারে যায়, সাইক্লিক অর্ডারে আমরা যদি হিসাব করি এক্স ওয়াই জেড, তখন আমরা এই রাইট হ্যান্ড রুল দিয়ে আমরা ওয়েভ প্রপাগেশন ডিরেকশনটা বের করতে পারি। এখন এই ওয়েভ যখন প্রপাগেট করে তখন ওয়েভের দুটা ফিল্ডের ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থাকে, কোন ডিরেকশনে থাকে, তার উপর ডিপেন্ড করে আমরা ওই ওয়েভটার পোলারাইজেশন স্টেট ঠিক করি। পোলারাইজেশন স্টেট, তো সেই পোলারাইজেশন স্টেট তিন রকম হতে পারে, এই লিনিয়ারলি পোলারাইজড, সার্কুলারলি পোলারাইজড, ইলিপ্টিক্যাল পোলারাইজড। লিনিয়ারলি পোলারাইজড এর অর্থ হচ্ছে যখন ইলেকট্রিক ফিল্ড z = 0 থেকে z = L এ যাবে, ডান দিক থেকে ওয়েভটা যাচ্ছে বাম দিকে, জেড ডিরেকশনে যাচ্ছে। ইলেকট্রিক ফিল্ডের ওরিয়েন্টেশন কিন্তু এক্স ডিরেকশনে আছে,
যদি এটা আপ টু ইনফিনিটি পর্যন্ত প্রপাগেট করে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন অলওয়েজ এক্স এর দিকে থাকে, তখন আমরা এটাকে বলবো এটা লিনিয়ারলি পোলারাইজড অর এক্স পোলারাইজড, এরকম লিনিয়ারলি পোলারাইজড। অথবা এই একটা স্টেট। আরেকটা হলো যখন সে প্রপাগেট করে, এবার আমরা লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি, লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি, z equal to 0, z equal to L1, z equal to L2। দেখা যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড প্রথমে ছিল এক্স অ্যাক্সিস দিকে, তারপরে একটু ডেভিয়েট করে অন্য একটা অ্যাঙ্গেল θ1 অ্যাঙ্গেল একটু ইনক্লাইন্ড হয়ে গেল, আবার আরেকটু প্রপাগেট L2 তে আসলে পরে আরেকটু বড় অ্যাঙ্গেল θ2 তে গিয়ে ইনক্লাইন হয়ে গেল। এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে প্রপাগেশনের সঙ্গে সঙ্গে এই ইলেকট্রিক ফিল্ডের ওরিয়েন্টেশন, এইটা এই চেঞ্জটাকেই আমরা বলবো হয় ইলিপ্টিক্যাল পোলারাইজড ওয়েভ অথবা সার্কুলারলি পোলারাইজড ওয়েভ। ইলিপ্টিক্যাল সার্কুলার কিভাবে হয়? যখন ওদের অ্যাম্পলিটিউড গুলো সেম থাকে তখন এর হয়ে যাবে সার্কুলার, আর যদি ডিফারেন্ট থাকে তখন হবে সেটা ইলিপ্টিক্যাল। এখন ম্যাথমেটিক ছবি দিয়ে দেখানো হলো, এটা দিয়ে ছবিতে বোঝানো হয়েছে যে রোটেশনটা ইলিপ্টিক্যাল একটা ইলিপস তৈরি করে অথবা একটা সার্কেল তৈরি করে। আচ্ছা, এখন ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টে আসো। ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টে হচ্ছে টিএম ওয়েভ নিয়ে আমরা আলোচনা করছি, এয়ারের ভিতর দিয়ে যাচ্ছে, তিনটা কম্পোনেন্ট থাকতে পারে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এখন যদি আমরা টিএম ওয়েভ ধরি, এই যে টিএম ওয়েভ ধরি, তখন আমাদের দুটো কম্পোনেন্ট কিন্তু জিরো হয়ে যায়, ইজেড এবং এইচজেড, নাকি? জি স্যার। হ্যাঁ, যখন টিএম ওয়েভ ধরবো তখন ইজেড অথবা এবং এইচজেড অথবা না এবং দুটোই জিরো হয়ে যায়, তখন থাকে মাত্র চারটা কম্পোনেন্ট। এই যে 8 4 8 5 লিখছি, ইএক্স ইউআই এইচএক্স এইচওয়াই, ঠিক আছে? চারটা কম্পোনেন্ট থাকে। এখন এই চারটার মধ্যে আবার তোমার মনে করো ফাইনালি কোন এইচ কম্পোনেন্ট থাকবে, কোন ইলেকট্রিক কম্পোনেন্ট থাকবে, সেটা আবার এই কার্ল ইকুয়েশন কিন্তু সেটা ডিকটেট করে। এই কার্ল ইকুয়েশন দিয়ে তুমি সেটা বুঝতে পারবা যে ম্যাগনেটিক ফিল্ডটা কোন ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট আছে বা কোন টার্মস আছে, মানে ম্যাগনেটিক ফিল্ডের দুটো আছে না এখানে, এইচএক্স এইচওয়াই, দুইটাই আছে না একটা আছে, সেটা এই যে ফাইনালি 8.6 দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। এই ইকুয়েশনটা তোমরা আগেও পেয়েছো মনে হয় ইয়েতে, আমি যখন আগে এগুলো বুঝে গেছিলাম তখন আমি এগুলো ডেরাইভ করে দেখাইছি। এই অবস্থায় আসে যখন টিএম ইউনিফর্ম প্লেন ওয়েভের জন্য, তখন এই ইকুয়েশনটা এইভাবে রিডিউস করে। এখন টু এক্সপ্লেইন পোলারাইজেশন উই শ্যাল ফাইন্ড ওরিয়েন্টেশন অফ ই অনলি, বাট we can find magnetic field from equation 8. এই যে গতকাল তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলা গত লেকচারে যে ম্যাগনেটিক ফিল্ড কোত্থেকে পাবো, ম্যাগনেটিক ফিল্ড কোত্থেকে পাবো, এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশন এই যে 8.6, এই ইকুয়েশনতে তুমি ম্যাগনেটিক ফিল্ড কোনটা আছে বা কোনটা আছে বা কোন অ্যাঙ্গেলে আছে সব এই ইকুয়েশন থেকে তুমি পাইবা। এখন একটা এক্সাম্পলে চলে যাচ্ছি। এই যে এতক্ষণ তোমাদের গত ক্লাসের প্রশ্নটাও আমার মাথায় রইলো যে আসলে তো এটা আনসার তোর এটা অন্ধকারে রয়ে গেল, ওদের দেখানো দরকার। ঠিক আছে, এখন আমরা আসি ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট শুরু করব। সেখানে লেট আস কনসিডার ইএক্স এন্ড ইউআই সাইনোসয়েডিয়াল ওয়েভ। এই যে এখানে আমাদের দুটো কম্পোনেন্ট আমরা দেখাইছি, এখানে ইএক্স এবং ইউআই, দুটো জিরো আর চারটার মধ্যে ইএক্স এন্ড ইউআই। আমরা ইলেকট্রিক নিয়ে ইন্টারেস্টেড কারণ আমরা পোলারাইজেশন দেখবো এবং পোলারাইজেশন জন্য ইলেকট্রিক ফিল্ডই বেশি লাগে। তো সেখানে ইএক্স ইউআই কে আমরা এইভাবে লিখলাম, একটা ফেজ ডিফারেন্স রাখলাম, সেটা হলো ডেল। ইএক্স এবং ইউআই এর মধ্যে একটা ফেজ ডিফারেন্স রাখছি, সেটা হলো ডেল। এই ডেলের উপর ডিপেন্ড করে আমার কখনো সেই লিনিয়ারলি পোলারাইজড হবে, কখনো ইলিপ্টিক্যাল পোলারাইজড হবে, কখনো সার্কুলার পোলারাইজড হবে। এইগুলো বোঝানোর জন্য আমি একটা সহজ সিম্পল অ্যানালাইসিস করছি, সেটা হলো জেড ইকুয়াল টু 0 ধরছি। জেড ইকুয়াল টু 0 ধরে অ্যানালাইসিসটা সিম্পল করে আনছি। সিম্পল করে এনে এই যে ইকুয়েশনটা হলো এই যে এটা হলো তোমার 12 নম্বর ইকুয়েশন। এই 12 নম্বর ইকুয়েশন দিয়ে আমরা এখন বুঝাবো কখন সে ইলিপ্টিক্যাল হয়, কখন লিনিয়ার হয়, কখন। এই যে এখানে বলে গেছি লিনিয়ার যখন হবে তখন আমার এই ডেলটা হবে 0 পাই এগুলো, এই যে এখানে বলে দিচ্ছি। সার্কুলার যখন হবে ডেলের ভ্যালু হবে এত এবং E1 সমান E2। আবার ইলিপ্টিক্যাল যখন হবে তখন ডেলের ভ্যালু এনি ভ্যালু এবং E1 নট ইকুয়াল টু E1 E2 সমান না।
এইভাবে আমরা বলে গেছি electric field and magnetic field are represented by E and a vector respectively in Cartesian the scalar component we are আচ্ছা এইটাও তো অতিরিক্ত একটা লাইন রয়ে গেছে সরি এটা ডিলিট করা হয়নি এটা আমি ডিলিট করা উচিত ছিল ভুলে গেছি আচ্ছা এটা এখানে ওর সঙ্গে মিল নাই এখানে অনেক আগে থেকে আসছে এই লাইনটা আচ্ছা ডিলিট করা হয়নি আচ্ছা লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ এখন লিনিয়ার পোলারাইজেশন এখানে বলে গেছি ডেফিনিশনে যে ডেলের ভ্যালু 0 অথবা সামথিং হতে হবে যে 0 অথবা সামথিং তো ধরো লিনিয়ারলি পোলারাইজড ওয়েভের জন্য আমরা তিনটা স্টেট পাইতে পারি এই যে লিনিয়ার পোলারাইজেশন তিনটা স্টেট পেতে পারি একটা হলো E1 = 0 E0 0 না E0 0 না ডেল 0 আরেকটা হইতে E1 not 0 E2 0 E2 0 করা মানে হলো সবই 0 হয়ে গেছে ডেলও 0 হয়ে গেছে আর এটা বাদ নেই আবার আরেকটা হলো E0 E1 E2 কোনোটাই 0 না ডেল 0 তো এইভাবে একটা একটা করে কেস দেখি একটা কেসের মধ্যে আছে ধরো E1 0 ডেল 0 তাতে দেখা যাচ্ছে 87 কোনটা 87 হচ্ছে আমাদের একটু আগে উপরে পেয়েছিলাম 87 ধরো এই যে E1 0 মানে হলো যে EX 0 তাই না EX 0 এই যে EX 0 এটা 0 মানে পুরোটাই 0 তাইলে EX 0 এই যে দেখো EX 0 87 থেকে পাইলাম EX 0 বুঝা গেল ঠিক আছে না জি স্যার এইবার জি স্যার 86 এ যাও যেটা থেকে আমি বললাম যে তোমরা ম্যাগনেটিক ফিল্ডের যে খবর কোত্থেকে পাইবা সেটা দেখো ম্যাগনেটিক ফিল্ডের খবর 8.6 এ দেওয়া আছে হাইলাইট করছি দেখছো তো ইকুয়েশনটা 8.6 এবার জি, যাও 8.6 জি, এ স্যার। যাও 8.6 এ যাও আমি এটা একটু রিভাইজ করছি বলেই যে গতকাল তোমাদের উত্তর দিতে পারিনি আজকে দিলাম 8.6 আমি কি কি পেলাম আমার আগেই আমি এখানে TEM ওয়েভ ধরে EZ 0 ধরে রাখছি এবং এখন পেলাম EX 0 তাহলে EZ 0 EX 0 ইলেকট্রিকের দুটো কম্পোনেন্ট 0 হয়ে গেল আমি লিনিয়ার পোলারাইজেশন বুঝাবো তাহলে এবার দেখো EX যদি 0 হয়ে যায় তো থাকে আর কোনটা বলো EY EY থাকে স্যার তাহলে এই EY এর করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড কোনটা আছে দেখো HX HX এই তো তুমি বুঝে গেছো এটা তো নাই অলরেডি 0 করে রাখছে এই Z0 কিন্তু এখানে EX 0 হওয়া মানে হলো এই কম্পোনেন্টটা 0 এই কম্পোনেন্টটা 0 মানে হলো HY 0 নাকি দেখো আমি বলে জি, গেছি স্যার। এই কম্পোনেন্ট ওই মানে X কম্পোনেন্ট লেফট হ্যান্ড সাইডের X কম্পোনেন্ট রাইট হ্যান্ড সাইডের X কম্পোনেন্ট সমান হইতে হবে রাইট হ্যান্ড সাইডের Y কম্পোনেন্ট লেফট হ্যান্ড সাইডের Y কম্পোনেন্টের সমান হইতে হবে যদি এই ব্যালেন্স ইকুয়াল হইতে হয় তাহলে HY সমান হলো পুরোটাই 0 তো থাকতেছে HX HZ 0 HY 0 HX থাকতেছে HX সমান হলো ডেরিভেটিভ অফ EY ডেরিভেটিভ অফ EY উইথ রেসপেক্ট টু Z সেটা হলো HX এইভাবে তুমি HX পাবে এই দেখো শেষ পর্যন্ত আমি এখানে লিখছি ওই দেখো 8.6 থেকে পাই HY = 0 মানে উল্টা লিখছি আর কি 8.6 থেকে পাই HY = 0 তার মানে কি আর বাকি হলো কি HZ 0 HY 0 বাকি থাকলো HX জি স্যার হ্যাঁ তাহলে ম্যাগনেটিকের খবরও তুমি পেয়ে গেলা এবার 12 নম্বর ইকুয়েশন থেকে দেখো আমার ইকুয়েশনটা রিডিউস করে এইভাবে 12 নম্বর ইকুয়েশন এই যে 12 নম্বর ইকুয়েশন হয়ে গেল এই যে 12 নম্বর ইকুয়েশনে এই অংশটা 0 এই অংশটা 0 থাকে শুধু এই অংশটা তাহলে এবার দেখো এই অংশটা থাকে এখানে আবার ডেল 0 করে রাখছি মনে আছে এই যে জি, স্যার। ডেলটা এটা 0 করে রাখছি এটা 0 করে রাখছি তো ফলে থাকতে EY এই যে E2 sin ওমেগা টি আর এটাকে যদি যেহেতু y ডিরেকশনে এটাকে এই যে এইভাবে সে অলওয়েজ এই প্লেনেই থাকবে এই প্লেনেই থাকবে এই জন্য এটাকে আমরা বলবো y পোলারাইজড ওয়েভ এবং লিনিয়ারলি y পোলারাইজড ওয়েভ যদি আরো ইলেবোরেটলি বলো লিনিয়ারলি y পোলারাইজড ওয়েভ একইভাবে আরেকটা কন্ডিশন কেস 2 তে E2 0 ধরছি তখন আমাদের এই HX এর কথাও বলে গেলাম তারপরে আমরা যেটা পেলাম সেটা হলো এই যে E1 sin ওমেগা টি এটাকে যদি x এর যেহেতু x এর দিকে ভার্টিক্যালি এরকম ভাবে সে অসিলেট করবে x এর দিকে অসিলেট করবে x এর দিকে অসিলেট করবে এটাও লিনিয়ার ওয়েভ এখন মনে করো EX EY কোনটাই 0 না কেস 3
E1 ও 0 না, E2 ও 0 না, তখন ডেল 0। তখন তাদের এরকম একটা ইনক্লাইনেশন অবস্থায় থাকবে, মানে এখানে হলো E1, এখানে হলো E2, এটার এই রেজাল্টেন্টটাই হবে আমার আসলে ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর ডিরেকশন। এখন এটাকে বোঝার জন্য ধরো একটা এক্সাম্পল নেই, এটা তো বললাম এরকম একটা এক্সাম্পল দিছি, সেই এক্সাম্পলে আমি লিখছি E1 = 4, E2 = 3, এগুলোকে ওই ইকুয়েশনে বসাইয়া, ওই ইকুয়েশন মানে এই ইকুয়েশনে বসাইয়া আমরা যদি ক্যালকুলেট করি তাহলে দেখা যায় এইরকম একটা টেবিল পাই, এরকম একটা টেবিল পাই। এবং এই টেবিলের ইয়েটা যদি তুমি প্লট করো তাহলে দেখা যায় যে এইরকম একটা ফিগার পাওয়া যায়। দেখো ইনক্লাইনেশন অ্যাঙ্গেলটা অলওয়েজ সেম, এই দেখো ইনক্লাইনেশন অ্যাঙ্গেল থিটা, এটা যেই ইনক্লাইনেশনে আছে এটা ছোট বড় হবে, এই ভেক্টরের ম্যাগনিটিউড ছোট বড় হবে, ডিরেকশন কিন্তু চেঞ্জ হয় না। দেখো একবার পজিটিভে একবার নেগেটিভে, কিন্তু ওই ইনক্লাইনেশনেই আছে, যার জন্য এটাকে লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ। যখন E1 E2 কোনোটাই 0 না, এই অঙ্কগুলো করে দেখবা এগুলো হয় কিনা তোমার, এই যে আমি করে রাখছি এখানে, আজকে রিফাইন করা হয়েছে, নতুন করে ক্যালকুলেশন করে এখানে ভ্যালুগুলো বসাইছি, অতএব ভুল নেই, আশা করি ভুল নেই। তাহলে গেল এই গেল লিনিয়ার পোলারাইজেশন। এবার ইলিপ্টিক্যাল পোলারাইজেশনে আসি। লিনিয়ার পোলারাইজেশন উপরে কোনো ঝামেলা নাই তো, না কোনো কষ্ট বুঝতে অসুবিধা নাই তো? আচ্ছা, আচ্ছা এবার ইলিপ্টিক্যালে আসো। ইলিপ্টিক্যালে একটু ঝামেলা আছে, ইলিপ্টিক্যালে একটু বুঝতে বেশ কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, নাহলে হবে না। তো ধরো এই অ্যানালাইসিসের জন্য আমি ওই উপরের সাইন ওয়েভটা বাদ দিয়ে দিছি, কারণ বারবার ওটা আঁকা লেখা কষ্ট হয়, এই জন্য সিম্পলি EX EY EZ এভাবে লিখছি, এবং এখান থেকে ডেরিভেশন করে ফাইনালি এটা গত ক্লাসও দেখাইছি, এইরকম একটা ইকুয়েশনে ডেরাইভ করা যায়। এগুলো তোমরা ওই যে আমি যেভাবে করে রাখছি এরকম করলেই এই গ্র্যাজুয়ালি তুমি এখানে চলে আসতে পারবা, এখানে চলে আসতে পারবা। এই যে এই ইকুয়েশন 18 ইকুয়েশনটাই হলো একটা এই যে পোলারাইজেশন ইলিপস ইকুয়েশন বলে এটাকে, এই ইকুয়েশনটাকে বলা হয় পোলারাইজেশন ইলিপস। কারণ এখান থেকে যদি আমরা এটাকে ডেল ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, সরি এই ডেল ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তখন দেখা যায় ইকুয়েশনটা রিডিউস করে একদম ফর্মাল ওয়েতে, এটাকে যে ইকুয়েশন লাগে স্ট্যান্ডার্ড ফর্ম, সরি স্ট্যান্ডার্ড ফর্মে যে ইলিপস ইকুয়েশন সেই ফর্মে চলে আসে। এই যে 8.20 এটা হলো স্ট্যান্ডার্ড ফর্মে। আর এই যে ইকুয়েশনটা একটু আগে বলছি, এটা পোলারাইজেশন স্টেট ইকুয়েশন, পোলারাইজেশন ইকুয়েশন যে বললাম, এটা হলো নট এ স্ট্যান্ডার্ড ফর্ম, বাট এটাকে এই যে নন স্ট্যান্ডার্ড ফর্ম, এটা ইলিপ্টিক্যাল পোলারাইজেশন ইলিপস বলে। তো সেই ইকুয়েশন এখান থেকে আমরা এটা ইলিপস ইকুয়েশন হলো। এখন এক্সাম্পল দেখি, এইগুলো তো তুমি দেখলাম মনোযোগ, অনেকগুলো ইকুয়েশন, আসলে ছবি কেমন আসে, ছবিটা আমার দেখতে হবে, ছবি দেখে আমার বুঝতে হবে, আমি মনে রাখতে পারবো যে ঘটনাটা কি ঘটতেছে। তো ধরো আমার এখানে এই যে ডেল আছে, এই ডেল এই ডেলটাই হলো আমার আসল, ওই ডেল দিয়েই আমি আলাদা করবো। মনে করো আমার একটা দুইটা ওয়েভ আছে EX and EY, তাদের ফেজ ডিফারেন্স হচ্ছে -π/2, এই EX EY, EX ধরলাম লিখলাম 6 sin ওমেগা t, আর এটা হলো 3 sin ওমেগা t মাইনাস ডেল, ডেলটা হচ্ছে π/2 মানে 90 ডিগ্রি। এই অবস্থায় আমরা যদি এটাকে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড হলো এটা সি, ইকুয়েশন সি হলো রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড। এখন এই যে ডান দিকের ছবিটা কিন্তু এই রাইট হ্যান্ড রুল ইউজ করে আমি আঁকছি, মিলে দেখো তোমরা, জি স্যার মিলে রাইট হ্যান্ড রুল ইউজ করে লিখছি, যদিও তোমার এখানে থামটা আছে উপরের দিকে, আর এটা আছে এটা এইচ আছে লেফট হ্যান্ড সাইডের দিকে, কিন্তু এটা রোটেট করে দিছি, বুঝছো? জি স্যার, হ্যান্ডটাকে 90 ডিগ্রি করে দিলেই হয়ে ক্লকওয়াইজ যাবে। 90 ডিগ্রি রোটেট করে এখানে এই ছবিটা আঁকছি, নাহলে আমার আঁকতে অসুবিধা হচ্ছে, কারণ এরপরে একটা জিনিস বুঝাবো সেটার জন্য এই ছবিটা আঁকছি। এক্স এন্ড ওয়াই এবং এক্স এর দিকে 6 ঘর, ওই যে 6টা ইউনিট দেখো, আমি ওই 6 নিছি ইউনিট, এই যে 6 ইউনিট লেংথ, E1 6 ইউনিট লেংথ, আর E2 হচ্ছে 3 ইউনিট লেংথ, সেটা এখানে দেখাইছি, এই যে কেটে কেটে দেখাইছি 3 ইউনিট লেংথ। আর এই ফিগারটা রাইট হ্যান্ড রুল করেই করা হয়েছে, এটার 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট করে
এই থামটা নিয়ে গেছি এক্স এর দিকে, আর এই ইন্ডেক্স ফিঙ্গার নিয়ে গেছি ওয়াই এর দিকে, আর জেড হচ্ছে আমার প্রপাগেশন ডিরেকশন আমার দিকে, মিন্স আউট অফ দ্য পেজ, আউট অফ দ্য পেজ, নট ইনটু দ্য পেজ, না আউট অফ দ্য পেজ। আচ্ছা, তাহলে এইবার এই ইকুয়েশনটা সি কে এই যে টির বিভিন্ন ভ্যালু, এই টির বিভিন্ন ভ্যালুর জন্য আমি এখন এটাকে ইয়ে করবো, এর রেজাল্টেন্ট ইর ভ্যালু বের করব, এবং সেগুলো করছি এখানে। এই দেখো টির 3টা ভ্যালু নিছি, বেশি না, তোমাদের বোঝানোর জন্য 3টা এনাফ। টি ইকুয়াল টু 0, T/4, T/2 এগুলো নিছি, নিয়ে এদের ভ্যালু গুলা এখানে বসাই দেখলাম যে টোটাল ইলেকট্রিক ফিল্ড ই কে, এই যে ই এর একটা এক্স পার্ট থাকে, একটা ওয়াই পার্ট থাকে, মানে এক্স কম্পোনেন্ট এবং ইউআই কম্পোনেন্টকে এইভাবে লেখা যায়। তার মানে এক্স কম্পোনেন্টের 0 যখন হয়, টাইম যখন 0, তখন এক্স কম্পোনেন্ট 0, এক্স এর কোএফিসিয়েন্ট 0, সরি এক্স এর কোএফিসিয়েন্ট 0, ওয়াই এর কোএফিসিয়েন্ট কিন্তু একটা থাকে, সেটা হলো -3। এবং ডান দিকের ছবিতে দেখো প্রথম পয়েন্টটা কিন্তু আমি প্লট করছি, এই যে নাম্বার 1 দিয়ে লেখা, ওই ভেক্টরটা দেখো নিচের দিকে গেছে। বুঝতে পারছো? রেসপন্স করো, বুঝতে পারছো কিনা দেখো। বুঝেছি স্যার, প্লট করা হয়েছে এখানে এটা। এবার টি ইকুয়াল টু T/4, ক্যাপিটাল T/4 এর জন্য আমরা পেলাম এক্স এর দিকে 6 ইউনিট, ওয়াই এর দিকে 0, ওয়াই এর দিকে 0। তাহলে 6 ইউনিট মানে হচ্ছে, দেখো এক্স এর দিকে 6 ইউনিট, এই সেকেন্ড পয়েন্টটা আমরা পেলাম এইখানে, ঠিক আছে? জি স্যার। এই যে ভেক্টরটা আঁকলাম, এই যে লম্বা করে ভেক্টরটা আঁকছি এক্স এর ডিরেকশন, এটা হলো সেই ভেক্টর, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। এবার থার্ড পয়েন্ট টি ইকুয়াল T/2, ক্যাপিটাল T/2 এর জন্য হয় তখন ওয়াই এর দিকে 3 ইউনিট কিন্তু এক্স 0, তার মানে এক্স কে 0 করে ওয়াই এর দিকে 3 ইউনিট যেতে হবে, 1 2 3। এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা কিন্তু সেই ইলেকট্রিক ভেক্টরটা রিপ্রেজেন্ট করছে যখন স্মল টি ইকুয়াল টু ক্যাপিটাল T/2। এই 3 নম্বর পয়েন্ট। বুঝতেছো নাকি আমার কথাটা? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এবার দেখো যদি আমি একটা কন্টিনিউশন দেখি 1 থেকে 3 পর্যন্ত, তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ডের যে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা রোটেট করছে না, ওরিয়েন্টেশন এন্টি ক্লকওয়াইজ রোটেট করতেছে না? জি স্যার। প্রথমে ছিল এই ডিরেকশনে, তারপরে গেল এই ডিরেকশনে, তারপরে গেল এই ডিরেকশনে, তাহলে এটা কিভাবে রোটেট করছে? অ্যান্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ। এই যে এখন সেখানে এই কথাগুলি এখানে বলছি, দেখো solving equation C for A, obtained values of E are plotted, are calculated and shown in the left side table of figure 810, এটা figure 10, হ্যাঁ, and are plotted at the right side part of this figure, is the right side. The resultant E vector rotates anti-clockwise, and this polarization is called right hand elliptical polarization। এখন রাইট হ্যান্ড ইলিপ্টিক্যাল পোলারাইজেশন কেন বলা হলো সেটা তুমি এখনো বুঝো নাই, বুঝছো? রাইট হ্যান্ড কেন বললাম? না, রাইট হ্যান্ড বুঝো নাই, বুঝার কথাও না, কারণ আমি ওখানে এক্সপ্লেন করি না, কিন্তু আমি বলে দিচ্ছি এটা ফিগার। এই নিচে বলতেছি, দেখো কি নিচে বলতেছি, এগুলো ভুলে যাও। নিচে রাইট হ্যান্ড কিভাবে আসে, দেখো রাইট হ্যান্ড পোলারাইজেশন কিভাবে আসে। রাইট হ্যান্ড পোলারাইজেশন বোঝানোর জন্য এইখানে এই ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, এই মানে যে থামকে প্রপাগেশনের ডিরেকশনের সঙ্গে অ্যালাইন করে এ কার্ল অফ আদার ফিঙ্গার্স, এই কার্ভেচার, এইটাকে আমাদেরকে খেয়াল করতে হবে, এই কার্ভেচারটা কোন দিকে কিভাবে। এই কার্ভেচারের উপর ডিপেন্ড করে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, এটা কিন্তু ডিসাইড হয়ে যায়। আচ্ছা, এখন ধরো প্রপাগেশন ডিরেকশন হচ্ছে জেড ডিরেকশনে না, এই যে আমি বলে গেছি, দেখো ইন ফিগার 10 the direction of wave propagation is assumed in z direction, আর z direction হচ্ছে কোন দিকে, দেখো z direction হচ্ছে towards me, out of phase plane থেকে আমার দিকে আসছে বা তোমার দিকে আসতেছে, phase plane থেকে z directionটা হলো এটা, which is out of the phase plane. Let us represent the wave propagation with a thumb in the right hand rule as shown in figure 11. এই 11 এর মতো এই জেড ডিরেকশনের সঙ্গে থামকে কোইনসাইড করো।
তাহলে কি, if we align the thumb direction along the wave propagation direction, then the fingers represent the rotation of resultant E vector in anti-clockwise. দেখো এটাকে যদি তুমি ওই জেড এর মতো করে এখানে সোজা করে খাড়া করাও, যেটা আমি এখানে করতে পারছি না, আমি এর থেকে ভালো কোনো ছবি পেলাম না ইন্টারনেটে, এই ছবিটাই পেলাম, এটাকে একটু কাট করো, কাট করে দেখো তোমার দিকে আনো, মানে এই থামটা ঠিক তোমার দিকে আনো, দেখবা সত্যি সত্যি এই আঙ্গুলগুলোর কার্ভেচারটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন ইয়ে করে, রিপ্রেজেন্ট করে। মিলাই দেখছো? জি স্যার। জি স্যার। মানে থামটা তোমার বুকের দিকে ধরো, তাইলে দেখবে যে এই যে আঙ্গুলের এই যে কার্ভেচারটা দেখবা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন রিপ্রেজেন্ট করে। খেয়াল করে দেখো। জি স্যার। থামটা তোমার বুকের দিকে ফিঙ্গার ইয়ে করো, কারণ ওই দিকটাই জেড ডিরেকশন হলো প্রপাগেশন ডিরেকশন। তাহলে যেহেতু এই যে ওয়েভ প্রপাগেশন ডিরেকশন এবং এই যে ইলেকট্রিক ফিল্ড রোটেশন কোইনসাইড করে যাচ্ছে রাইট হ্যান্ডের সঙ্গে, রাইট হ্যান্ড রিপ্রেজেন্টেশনের সঙ্গে, এই জন্য এইটাকে আমরা রাইট হ্যান্ড ইলিপ্টিক্যালি পোলারাইজড ওয়েভ বলা হয়। একটু পরেই দেখবা লেফট হ্যান্ড কিভাবে আসে। রাইট হ্যান্ড বুঝছো কিনা দেখো। Since the rotation of E vector in figure 10 is same as the curl of fingers of right hand, the polarization of this electromagnetic wave is called right hand elliptically polarized wave. বুঝছো কিনা দেখো। জি স্যার, বুঝতে পেরেছি। বারবার মিলিয়ে দেখো, দেখবা যে খুব সোজা। রাইট হ্যান্ডের থামটাকে তোমার বুকের দিকে ধরো আর দেখো আঙ্গুলের যে কার্ভেচারটা সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? জি স্যার। মিলতেছে না? মিলেছে। এবার দেখো আরেকটা এক্সাম্পল, সেখানে হলো লেফট হ্যান্ড পোলারাইজেশন বুঝাইছি। লেফট হ্যান্ড পোলারাইজেশনে বোঝানোর এখানে খেয়াল করো, এই যে রাইট হ্যান্ড পোলারাইজেশনে কিন্তু তোমার ডেলের ভ্যালু কিন্তু থাকে -π/2। খেয়াল করছো? এটা হলো অ্যানাদার ইম্পর্টেন্ট একটা ইকুয়েশনের মধ্যে ম্যাথমেটিক্যাল, এই যে ম্যাথমেটিক্সে এখানে এই যে কই গেল এটা, এই যে ডেল, এই যে ex হলো 6 sin ওমেগা t, ey হলো 3 sin ওমেগা t মাইনাস ডেল। অতএব মাইনাস ডেল যদি থাকে এই ফর্মে থাকলে তুমি বুঝবা এটা রাইট হ্যান্ড পোলারাইজড ওয়েভের ইকুয়েশন, রাইট হ্যান্ড সার্কুলারলি অথবা ইলিপ্টিক্যালি পোলারাইজড ওয়েভের ইকুয়েশন এই ফর্মে থাকবে। রাইট হ্যান্ড পোলারাইজেশন গুলো এই ফর্মে থাকবে। আচ্ছা, এবার স্যার এই গ্রাফটাতে স্যার বলো। স্যার ওই যে উপরের স্যার ওই উপরের ওই গ্রাফটাতে যদি একটু যাইতে নিচে স্যার, নিচে একটু নিচের দিকে এখানে স্যার ওই যে একটা প্রবলেম মানে যে এক্সাম্পলটা দিয়েছিলেন আর কি স্যার, ওইখানে এখানে না আরো নিচে এখানে। জি স্যার, ওই যে নিচে 1 আছে ওখানে 3 হবে না স্যার? কোনখানে? উপরে স্যার, উপরের গ্রাফটা এখানে হ্যাঁ জি স্যার, এখানে জি স্যার। হ্যাঁ, নিচে যে 1 আছে গ্রাফে ওখানে কি 3 হবে না? ওটা ম্যাগনিটিউড না, ওটা ইকুয়াল টু 0 তে অর্ডার। মানে প্রথমে 1 ছিল, তারপর 2 তে ছিল, তারপর 3 তে ছিল। এই দেখো t ইকুয়াল টু 0 পজিশনে কিন্তু -3 পাইছি তো। জি স্যার। এই যে -3y, y তো হলো পজিটিভ এই দিকে আর নেগেটিভ হলো এই দিকে। তো প্রথম পয়েন্টটা তো এখানেই পাইলাম, মানে এই যে প্রথম ভেক্টরটা তো এই দিকে কি কয় টার্মিনেট বা কি দিক টার্মিনেশন না কি বলে, এই দিকে সে তাকায় আছে বা এই দিকে প্লট করতে হবে। ওখানে এই যে 1 লিখছেন, 1 এর এখানে কি 3 হবে? 1 3 না, আরে ভ্যালু লিখি নাই তো, দূর কথা। আমি পয়েন্ট বুঝাইছি, পয়েন্ট অর্ডার ক্যালকুলেশনের অর্ডার, ক্যালকুলেশনের পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, এটা বুঝাইছি। জি স্যার বুঝতে পারছি ভ্যালু না। জি স্যার, ঠিক আছে। তাহলে তো এখানে 6 হবে, এই যে 2 লিখছি না, এখানে তো 6 হবে। তাই এটা কিন্তু পয়েন্ট, প্রথম পয়েন্টটা হলো এইটা। আমি যে এই যেখানে এই ফিগারটা যে প্লট করলাম, জি স্যার, প্লটিং এর সময় প্রথম পয়েন্টটা এখানে বসাইছি, দ্বিতীয় পয়েন্টটা এখানে বসাইছি, তৃতীয় পয়েন্টে এইভাবে, এটা কিন্তু ভ্যালু না। আচ্ছা জি স্যার, পয়েন্ট বুঝতে পারছি। আচ্ছা, আসলে আমার ভুল হয়েছে, এটাকে পয়েন্ট লেখা উচিত ছিল, 3 নম্বর পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, আমি মুখে বলে দিলাম, এই আর কি অসুবিধা। এগুলো হচ্ছে অনলাইন এবং অফলাইনের অসুবিধা। প্রথম পয়েন্টটা এখানে এইদিকে প্লট করছি, দ্বিতীয় ক্যালকুলেশনের পয়েন্টটা এইদিকে। হ্যাঁ, এবার বুঝে গেল, কোনো অসুবিধা নাই? জি স্যার, ঠিক আছে। আচ্ছা 3 নম্বর যাই। এবার 3 নম্বর एग्जांपल আমি করছি কি, ডেলটাকে +π/2 ধরছি।
প্লাস 90 ডিগ্রি, তাহলে ইকুয়েশনটা আমার হলো এই যে এখানে প্লাস 90 ডিগ্রি যদি হয় তখন এই একই ভ্যালুগুলো এই টি, টি/4, টি/2, ক্যাপিটাল টি অবশ্য ক্যাপিটাল টি এগুলোর জন্য এই যেখানে স্মল টির ভ্যালু এত নিছি, তাহলে নিলে টি টি কাটা যায়, কাটা গিয়ে তখন এই সমস্ত ভ্যালু আমরা পাই। তো পাইলে এটাকে প্লট করছি এখানে দেখো, এটাকে প্লট করছি এখানে, এটার প্রথম পয়েন্টটা দেখো, এটার প্রথম পয়েন্টটা কিন্তু উপরের দিকে পজিটিভ ওয়াই দেখো, জি স্যার। এটার দ্বিতীয় পয়েন্টটা কিন্তু আগের মতোই 6 এ আছে, তৃতীয় পয়েন্টটা কিন্তু চলে আসছে নিচের দিকে। জি স্যার। তাহলে 1 2 3 এটাকে যদি আমি রোটেশন হিসেবে ধরি, এই ভেক্টরটা এইভাবে ছিল, তারপরে আমি তো লাফ দিয়ে আসছি তাই না, যদি কন্টিনিউয়াস অ্যাঙ্গেলগুলি দেখো তাহলে কি বোঝা যাবে, এই ভেক্টরটা কিন্তু রোটেট করছে ধীরে ধীরে তাই না, জি স্যার, রোটেট ক্লকওয়াইজ করছে, ডিরেকশনে। হ্যাঁ এইদিকে পজিটিভ ডিরেকশন রোটেট করছে, ক্লকওয়াইজ রোটেট করছে, অ্যাজ ওয়েল এজ তার অ্যাম্পলিটিউড বেড়ে যাচ্ছে, খেয়াল করে দেখছো অ্যাম্পলিটিউড এখানে এসে অনেক বড় হয়ে গেছে গিয়া, আবার কমতে শুরু করছে, আর রোটেশন রয়েই গেছে, অ্যাম্পলিটিউড কমে এইখানে আসছে। এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি যদি 3টা ভ্যালু দেখাইলাম, ডিসক্রিট 3টা ভ্যালু দেখাইছি, তুমি যদি একটা কন্টিনিউয়াস প্রসেস দেখো তাহলে কিন্তু দেখবা প্রতি অ্যাঙ্গেলের সঙ্গে সঙ্গে তার অ্যাম্পলিটিউডও কমে, আবার ডিরেকশনও চেঞ্জ হয়, ডান দিকে চেঞ্জ হয়, ডান দিকে মানে ক্লকওয়াইজ। বুঝা যাচ্ছে আমার এক্সপ্লেনেশনটা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তা যদি হয় এবার তুমি দেখো এইটারও কিন্তু প্রপাগেশন ডিরেকশন কিন্তু টুয়ার্ডস মি, আউট অফ দ্য পেস প্লেন, জেড ডিরেকশন। এই যে জেড ডিরেকশন লিখে রাখছে একটা ফোঁটা দিয়ে, তীরের মাথা, তার মানে তোমার দিকে আসছে সেই তীরটা। এইবার তোমরা মিলে দেখো তো রাইট হ্যান্ডের সঙ্গে মিলে না লেফট হ্যান্ডের সঙ্গে মিলে, কোন হাতের সঙ্গে? লেফট হ্যান্ডের সাথে। এই যে ইয়েটা থাম যদি প্রপাগেশন ডিরেকশন হয় তাহলে এই যে কার্লটা, এই যে ক্লকওয়াইজ কার্লটা, আঙ্গুলের কার্লটা লেফট হ্যান্ডের সঙ্গে মিলে যাচ্ছে না? জি স্যার। এই জন্য এই ইকুয়েশনটাকে, বা এই যখন এই প্লাস এই ফর্মে থাকবে ইকুয়েশন, মানে এখানে প্লাস ডেল, এটা তো এখানে তো এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, ওইখানে দেখো এখানে মাইনাস ডেল, যদি প্লাস ডেল থাকে, হ্যাঁ যদি প্লাস ডেল থাকে তাহলে বুঝবা এটা লেফট হ্যান্ড পোলারাইজড ওয়েভের ইকুয়েশন, এবং সেটা এখানে বুঝিয়ে গেছি, এই যে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে গেছি শেষ পর্যন্ত আমি এটা দেখাইলাম, এবং এই জন্য নামও দিয়েছি কল্ড লেফট হ্যান্ড ইলিপ্টিক্যালি পোলারাইজড ওয়েভ। কারণ ইলিপ্টিক্যালি আমি তোমার একটু পরে দেখাবো, ইলিপ্টিক্যাল এই কারণেই বলছি, কারণ এই দেখো এইদিকে অ্যাম্পলিটিউড কম, আবার আস্তে আস্তে বাড়তে ম্যাক্সিমাম 6 গেছে, এখন এই টিপ গুলোকে যদি আমি অ্যাড করি তাহলে একটা ইলিপস ফর্ম করবে, এবং সেটা এই যে নিচে দেখানো হয়েছে, এখানে দেখানো হয় নাই, এটা কিন্তু ওই যে উপরে আছে, মানে উপরে আছে, সেটা আমি উপরে দেখায় আসছি, এই জন্য আর এখানে আনি নাই। এই যে উপরে এই টিপস গুলো দিয়ে, এই দেখো এই টিপস গুলো দিয়ে, এই যে দেখো ভেক্টর গুলোর, এই যে ভেক্টর, এই যে এটা একটা আমি আরবিট্রারি আঁকছি, ওই এক্সাম্পলের মতো না, তারপরেও দেখো অ্যাম্পলিটিউডটা কিন্তু এই যে চেঞ্জ হচ্ছে, অ্যাম্পলিটিউড কমছে, চেঞ্জ হচ্ছে কমছে, এইভাবে কমে, তাহলে তার ফাইনালি কি স্টার্টিং পয়েন্ট থেকে যদি তুমি এই টিপ গুলোকে, এই ভেক্টরের মাথাগুলিকে যদি অ্যাড করো তাহলে কিন্তু এটা ইলিপস ফর্ম করে, এই জন্য এটাকে বলা হয়েছে ইলিপ্টিক্যালি পোলারাইজড ওয়েভ। আবার যদি E1 and E2 এই দুইটা যদি সমান হয়, তার মানে কোএফিসিয়েন্ট অ্যাম্পলিটিউড গুলো যদি সমান হয়, তাহলে প্রত্যেকটা ভেক্টরই সেম হবে, এবং শুধু রোটেট করবে, এবং এই রোটেশনটা তখন একটা সার্কুলার পোলারাইজড ওয়েভ তৈরি করবে, সার্কুলার পজিশন তৈরি করবে। এই যে দেখো সার্কুলার, একটা হলো ইলিপ্টিক্যালের জন্য এরকম, সার্কুলার এরকম। বুঝা গেছে? জি স্যার। লেফট হ্যান্ড পোলারাইজেশন, রাইট হ্যান্ড পোলারাইজেশন, এবার যে বুঝাইলাম এটা মাথায় ঢুকছে, লেফট হ্যান্ড পোলারাইজেশন, রাইট হ্যান্ড পোলারাইজেশন কিভাবে আনবা? জি স্যার, রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড ইউজ করে। হ্যাঁ, সবার আগে ছবিটা আঁকতে হবে, কিন্তু কোঅর্ডিনেটটা কিন্তু সেট করতে হবে রাইট হ্যান্ড দিয়ে। আমার কথা বুঝতে পারছো? দুটো কনসেপ্ট লাগবে, প্রথমে কোঅর্ডিনেট সেট করতে হবে রাইট হ্যান্ড রুল দিয়ে, XYZ, এটা যদি তোমার না মিলাইতে পারো তাহলে কিন্তু মিলবে না, তাহলে কিন্তু তুমি ওই রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড কোনটা লোকে মিলবে না, এইটার সঙ্গে কোঅর্ডিনেট সেট করবা, কোঅর্ডিনেট XYZ। এইবার আসো তোমার অ্যাকচুয়াল ক্যালকুলেশন করো, ইকুয়েশনের ক্যালকুলেশন করে তুমি দেখো 1 নম্বর পয়েন্ট প্লট করলে 2 নম্বর রোটেট করো, দেখো যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে। এবার রাইট হ্যান্ডের ওই ফ্লেমিংস রুলের থাম এবং ফিঙ্গার্স এইভাবে
মিলাইয়ে দেখো, দেখবা যে একটা রাইট হ্যান্ডের সঙ্গে মিলে যায় আর একটা লেফট হ্যান্ডের সঙ্গে মিলে যায়। এই যে এইটা মিলে বা হলো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড পোলারাইজেশন বোঝানোর জন্য। তাহলে কোনো অসুবিধা নাই তো না? আমি লিখছি সার্কুলার পোলারাইজড ওয়েভের ডিটেইলস আর কিছু লিখি নাই, কারণ একই জিনিস, এই ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট এবং এক্সপ্লেনেশন একই হবে, শুধু তফাৎ হলো E1 আর E2 সমান হবে এই। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে সার্কুলার পোলারাইজেশন, ইলিপ্টিক্যাল পোলারাইজেশন তুমি বুঝে গেছো? জি স্যার। হ্যাঁ, এখন এই জিনিসগুলো কেন লাগে, কি জন্য করতে হয়, যখন দেখবা আরো ডিটেইলস, আমি অবশ্য আজকে সময় পেলাম না এই জন্য করতে পারিনি, তুমি দেখবা ইন্টারনেটে অথবা বইতে পাইবা লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ এর কিছু সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধা হলো এটা সিম্পল, জেনারেট করা সিম্পল, ট্রান্সমিট করা সিম্পল, কিন্তু ক্যাপচার করা ডিফিকাল্ট। ক্যাপচারের সময় যদি তুমি অ্যান্টেনার যদি অ্যালাইনমেন্ট ওই লিনিয়ার একদম যেই পোলারাইজেশনে তুমি ট্রান্সমিট করছো ওই পোলারাইজেশনে যদি তুমি ওটাকে অ্যান্টেনা না বসাও, যে অ্যান্টেনা বসাইবা তার পোলারাইজেশন স্টেট যদি এইরকম না হয় অথবা এইরকম না হয়, যে এটা এইগুলো যদি এক্সাক্ট ম্যাচ না করলে হচ্ছে ধরতে পারবে না স্যার। সিগন্যাল তুমি ধরতে পারবে না। কিন্তু সার্কুলার অথবা ইলিপ্টিক্যাল যদি হয় তাহলে এই অ্যালাইনমেন্টের প্রবলেম থাকে না, কারণ এটা Alignment- রোটেট করছে। এটা রোটেট করছে, এটা তো তোমাদের যে এটা রোটেট করবে, অতএব এটার কোনো অসুবিধা নাই, অ্যান্টেনা বসাইলেই হলো, কোনো না কোনো সময় সে পাবেই পাবে। মানে এটা তো ধীরে ধীরে এক জায়গায় থাকে না, এটা তো চেঞ্জ হচ্ছে তো ইলিপ্টিক্যালি পোলারাইজড ওয়েভের ইয়েটা। তো সবচেয়ে ভালো হলো সার্কুলার, কারণ সার্কুলার হলো আরো ইউনিভার্সাল, সব দিকে তার অ্যাম্পলিটিউড সেম। সেই জন্য এই যে আমাদের স্যাটেলাইট থেকে সিগন্যাল গুলো আসতেছে অথবা স্পেস প্রোব থেকে সিগন্যাল গুলো আসতেছে, ওই যে তোমার কালকে বললাম 21 ঘন্টা লাগে তোমার ওই ভয়েজার 1 থেকে সিগন্যাল আসতে পৃথিবীতে, এগুলো সব সার্কুলার পোলারাইজড ওয়েভ, সার্কুলারলি পোলারাইজড ওয়েভ। তাহলে এই যে পোলারাইজেশন পড়লাম, এটার একটা ইম্পর্টেন্স আছে, তাহলে বুঝা গেল এই পোলারাইজেশন, তাহলে বুঝতে পারলাম পোলারাইজেশন। এটা আমি এরপরে এইটার থেকে চলে যাবো আরেকটা লেকচারে, যদি তোমাদের মানে কতটুকু সময় পাই জানি না, সেটা যদি শেষ করতে পারি তাহলে ভালো, আর নাহলে তো আমাদের আবার ইন কোর্স চলে আসতেছে, তো অতএব যত তাড়াতাড়ি পারি কিছুটা। আচ্ছা, এই লেকচারটা বোধহয় আপগ্রেড তোমাদের করিনি আমি, না লেকচার 10 আমি বোধহয় এটা করি নাই, কি বলে এটাকে, পোস্ট করি নাই। আচ্ছা, আমি এখনই পোস্ট করে দিচ্ছি, তোমরা দেখো। কোথায় যেতে হবে, এখানে গিয়ে অ্যানাউন্স। এই লেকচারটাও খুব ইম্পর্টেন্ট, এটা হলো তোমার এটা তোমার খুব মানে যে কোনো প্রবলেম সলভ করার জন্য সলভ করতে গিয়ে কিছু কিছু ভ্যালু, নোন ভ্যালু যদি তুমি জানো তাহলে প্রবলেমটা ইজিলি সলভ করা যায়। কিছু কিছু প্রবলেম তোমাকে আগে থেকেই জানতে হবে, সেই কিছু কিছু ভ্যালু কোত্থেকে জানবো, কিভাবে জানবো, এইটাই হলো সেই লেকচার। সবকিছু আননোন থাকলে মুশকিল, কিছু কিছু নোন ভ্যালু আমার লাগবে, তো এইখান থেকে সেটা আমরা বের করতে পারবো। এই জন্য এটাকে এই লেকচারটা ইম্পর্টেন্ট। এবং এটা আরো ইম্পর্টেন্ট হলো, তুমি যদি আরবিট্রারি বা রিসার্চে যে কোনো একটা আরবিট্রারি প্রবলেমকে যদি অ্যাটাক করো, যে আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে সেটা আমি সলভ করব, গেছে লেকচারটা দেখো তো। পোস্ট হয়েছে স্যার। গেছে দেখো তো, ডাউনলোড করতে পারো কিনা দেখো, আমি ওপেন করে রাখছি। জি স্যার। হ্যাঁ, এখন আমি শেয়ার করব, দেখি তো পাই কিনা। বাউন্ডারি কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন। তখন এই যে আমি বলে গেছি যে এই বাউন্ডারি কন্ডিশন দিয়ে তুমি কিন্তু কিছু কিছু ভ্যালু নোন বা জানতে পারো, তোমার অলরেডি কিছু ভ্যালু তুমি কি বলবো ক্যালকুলেশনের পূর্বেই তুমি জানতে পারো যে এর ভ্যালুটা এখানে কত ছিল, ওখানে কত ছিল, অথবা কখনো কখনো তোমাকে এই ইনিশিয়াল ভ্যালুগুলো দেওয়াই থাকে।
দেওয়া থাকে, কারণ ওইখানে ওই ভ্যালুগুলো মেজার করা, ডিটেক্ট করা ইজিয়ার। আচ্ছা, সেগুলো জিনিসটা কি জেনারেল ভাবে বলি, জেনারেল ভাবে এখনো ম্যাথামেটিক্স বা ওগুলোতে একটু আমরা পরে যাই। মনে করো এ বি একটা বাউন্ডারি, এর ডান দিকে মিডিয়াম 2, বাম দিকে মিডিয়াম 1। মিডিয়াম বলতে মনে করে বাম দিকেটা হলো এয়ার মনে করো, আর ডান দিকেটা মনে করে গ্লাস, দুটো দুরকম। তো যদি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এটাকে আমি এটা বাঁকা করে দেখাইছি, ইচ্ছা করে বাঁকা করে দেখাইছি। তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যখন এই বাউন্ডারিতে এসে পড়বে, হ্যালো, জি স্যার। স্যার আছে। যখন বাউন্ডারিতে এসে পড়বে তখন দেখো ওয়েভ প্রপাগেশন হচ্ছে কোন দিকে, এইদিকে না, এই যে একটু একটু টিল্ট হয়ে আছে, একটু অ্যাঙ্গেল হয়ে আছে। তাহলে তো এই অ্যাঙ্গেলটাকে আমরা যদি এর মানে ওয়েভ প্রপাগেশন যদি এই দিকে হয়, ওয়েভ প্রপাগেশন ঠিক তার পারপেন্ডিকুলারলি ইলেকট্রিক থাকতে হবে। জি স্যার। জি স্যার। কেন পারপেন্ডিকুলার ইলেকট্রিক থাকবে? কারণ তুমি ইউনিফর্ম প্লেন ওয়েভে পড়ে আসছো। প্রপাগেশনের পারপেন্ডিকুলার ডিরেকশনে ইলেকট্রিক এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনেটিক দুটোই থাকে, আমরা প্রমাণ করছি না? ইউনিফর্ম প্লেন জি ওয়েভে স্যার। প্রপাগেশন ডিরেকশনের 90 ডিগ্রিতে ওরা থাকে, কারণ ডট প্রোডাক্ট করে আমরা দেখছি ওরা জিরো হয়ে যায়। তাহলে প্রপাগেশন ডিরেকশন যদি এই দিকে হয়, তার 90 ডিগ্রিতে দেখো আমি ইউ1 প্লেস করছি, মানে ইলেকট্রিক ফিল্ড প্লেস করছি। ইউ1টা আসছে, যেহেতু এটা মিডিয়াম 1 এর কথা বলছি এই জন্য ইউ1 বলছি, আর কিছু না। বুঝতে পারছো? মিডিয়াম 1 এর কথা বলছি, এটা এই যে মিডিয়াম 1 লেফট হ্যান্ড সাইডের ফিগারটা এক্সপ্লেইন করছি, এই জন্য ইউ1 রিপ্রেজেন্ট করছি, আর কিছু না। এখন এই ইউ1 কে যদি তুমি ভেক্টর রিজলভ করো, মানে কি বলে স্কেলার কম্পোনেন্টে ভাঙাও, তাহলে এর দুটো কম্পোনেন্ট পাইবা। দেখো এই দুটো কম্পোনেন্ট, একটা হলো ইর এবি, এই যে এবি যে বাউন্ডারি, এই বাউন্ডারির পারপেন্ডিকুলার একটা কম্পোনেন্ট, আর বাউন্ডারির প্যারালাল একটা কম্পোনেন্ট। বুঝতে পারছো কিনা দেখো। জি স্যার বুঝছি। তুমি ই কে ইউ1 কে যদি রিজলভ করো, তাহলে তার দুটো কম্পোনেন্ট হয়, একটা হচ্ছে পারপেন্ডিকুলার মানে এই এবি বাউন্ডারিটার প্যারালাল একটা কম্পোনেন্ট পাওয়া যায় মানে কি থাকবে, আর একটা হলো পারপেন্ডিকুলার একটা কম্পোনেন্ট থাকবে। এখন এটাকে এই ইউ1 এখানে লিখছি এইভাবে, এখানে লিখছি এইভাবে, মানেটা কি বলতো? স্যার মিডিয়াম চেঞ্জ হইলে দিক বদলায় ওইটা? না না না, দিক বদলায় না, এটা বলি, এটা হলো মনে করো এখানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স একরকম, এখানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স আরেকরকম, তাহলে এখানে ভেলোসিটি অফ লাইট যতটুকু থাকবে এখানে কি সেই সেম ভ্যালুটি থাকবে ভেলোসিটি অফ লাইট? না স্যার, না স্যার, কমে যাবে। তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসছো, ভেলোসিটি অফ লাইট ডিভাইডেড বাই ইনডেক্স অফ রিফ্রাকশন অফ মিডিয়াম ইজ দ্য ভেলোসিটি অফ লাইট, ইজ দ্য ভেলোসিটি অফ ওয়েভ ইন দ্যাট মিডিয়াম। পড়ছো না? জি স্যার। জি স্যার। Velocity of light in that medium equals to free space light medium divided by index of the medium. এটা ইন্টারমিডিয়েটে পড়ে এসছো, আমার যতদূর মনে পড়ে, বা মেট্রিক ইন্টারমিডিয়েট কোথাও আমরাও পড়ছি, এরকম একটা সিম্পল ফর্মুলা ছিল। জি স্যার। সেই জন্য আমি যেহেতু দুইটা মিডিয়াম বললাম, তো অতএব এই মিডিয়ামের ইন্ডেক্স মনে করে একরকম, এই মিডিয়ামের ইন্ডেক্স আর একরকম। এখানে ইলেকট্রিক যত বড়, এখানে তত বড় দিয়ে এখানে একটু বাড়াই দিছি, এই আর কিছু না। আচ্ছা জি স্যার। যেহেতু মিডিয়ামটা অন্যরকম, এখানে একটু অন্যরকম ভাবে দিচ্ছি, বেশি করে দিচ্ছি, এখানে হয়তো ইলেকট্রিকটা বেশি হইতে পারে। সেই জন্য এটারও দেখো, এটারও রিজলভ যদি করি, সেটারও একটা প্যারালাল কম্পোনেন্ট, একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট থাকে না? জি স্যার। এখন বাউন্ডারি কন্ডিশন হচ্ছে কি বললাম, কি কন্ডিশন? বাউন্ডারি কন্ডিশন। রাইট, বাউন্ডারি কন্ডিশন। বারবার তোমরা মনে রাখবা, এই যে বাউন্ডারি, ওই যে পোলারাইজেশনের কথা বললাম, যে ইলেকট্রিকের কথা বারবার মনে রাখবা, ইলেকট্রিকের কথা মনে রাখবা। এখানে বাউন্ডারি কন্ডিশনে হচ্ছে দুটা জিনিস, একটা হচ্ছে এই যে প্যারালাল ইলেকট্রিকের যে প্যারালাল কম্পোনেন্ট গুলো, বাউন্ডারির যেগুলো প্যারালাল থাকে তাদের একরকম অবস্থা হয়, আবার যারা এই
কম্পোনেন্ট গুলোর যারা পারপেন্ডিকুলার বাউন্ডারির উপরে তাদের আরেক রকম কন্ডিশন। এই দুটা রুল কিন্তু তুমি মনে রাখবা, এইটাই বাউন্ডারি কন্ডিশন, আর কিছু না। বুঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। একটাকে বলা হয় ট্যানজেনশিয়াল, এই প্যারালেল গুলিকে বলা হবে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, আরেক ভাষায় বললাম প্যারালেল গুলোকে বলা হয় ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, আর পারপেন্ডিকুলার গুলিকে বলা হয় নরমাল কম্পোনেন্ট। নরমাল অথবা পারপেন্ডিকুলার যাই বলো, লিটারেচারে ম্যাক্সিমাম তুমি পাইবা নরমাল। এই যে আমি লিখছি তো এখানে, এই ছবির নিচে লেখা আছে। লাস্ট লাইনে স্যার, হ্যাঁ লাস্ট লাইন। এই যে ট্যানজেনশিয়াল এবং নরমাল এই দুই ভাগে ভাগ করা যায়। তাহলে রুল হলো এই দুটার জন্য দুই রকম। এই মিডিয়ামের এবং এই মিডিয়ামের যদি আরবিট্রারি মিডিয়াম দুটো হয়, সাধারণত দেখা গেছে যেমন এই যে এখানে E1 প্যারালেল আর E2 প্যারালেল, এটা হচ্ছে এই মিডিয়ামে, এটা হচ্ছে এই মিডিয়ামে। দেখো এখানের ভ্যালুটা এখানে ভ্যালু থেকে একটু ছোট বড় আছে না? কোনটা? এটা E2 টা একটু ছোট না? ট্যানজেন্টাল কম্পোনেন্ট স্যার। মানে এই যে ভার্টিক্যাল জি, স্যার। কম্পোনেন্টটা এই যে এই ভার্টিক্যাল কম্পোনেন্টের তুলনায় ছোট না? জি জি, স্যার, স্যার। ছোট হয়ে গেছে। মনে করে এখান থেকে এটা ডিসটেন্স, এই যে বাউন্ডারি থেকে এই ডিসটেন্সে এর ভ্যালু এখানে এত। মনে করে এটা ডিসটেন্স, এটা এখানে এটা জেড অ্যাক্সিস আঁকলে ভালো হইতো। আমার মনে হয় নেক্সট টাইম আমাদের এটাকে আপডেট করলে জেড অ্যাক্সিস দিয়ে দেবো। মানে এটা বাউন্ডারি থেকে এটা একটু এই দূর, এত দূরত্বে এটার ভ্যালু হলো এত, এটার থেকে এত দূরত্বে এত ভালো। এখন ফর্মুলা যেটা বলে তোমাকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখাবো, এই দুইটা ভেক্টরকে যদি তুমি আস্তে আস্তে কাছে আনো, বাউন্ডারির কাছে আনো, একদম কাছে, এইটাকে এই পাশে এবং এইটাকে এই পাশে একদম কাছাকাছি নিয়ে আসো, এবং বাউন্ডারির সঙ্গে যদি প্লাস লাগাই দাও, একেবারে অলমোস্ট লাগাই দাও, ধরে নাও যে একেবারে বাউন্ডারি যদি জেড ইকুয়াল টু 0 তে হয়, মনে করো জেড ইকুয়াল টু 0 তে দুইটাই নিয়ে আসলা, এই দিকেরটাও ডান দিক থেকে আনতে আনতে বাম দিকে, এই বাম দিক থেকে আনতে আনতে ডান দিকে এনে বাউন্ডারিতে এনে প্লেস করলাম। সূত্র হলো এরা বাউন্ডারির ডিপে যেই ভ্যালুই থাক না কেন, যত দূরত্বে যায় যাই ভ্যালুই থাক না কেন, বাউন্ডারিতে যখন দুইটা চলে আসে তখন দুটার ভ্যালু সেম হতেই হবে। আচ্ছা, এই হলো ইলেকট্রোম্যাগনেটিক থিওরির বাউন্ডারি কন্ডিশন। জি স্যার। Any two separating interface, any two medium separating interface বা separating medium বা separation বা boundary, separation boundary বলো, আর boundary of medium বলো বা separation medium বলো, যাই বলো, যত মানে যত ডিপ ইনসাইড দা মিডিয়ামে থাকুক না কেন, যত ডিপ ইনসাইড মিডিয়ামের ভিতরে ফিল্ড থাকুক না কেন, সেটাকে যদি তুমি বাউন্ডারিতে নিয়ে আসো দুদিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে, তখন মিডিয়াম 1 এর ভ্যালু এবং মিডিয়াম 2 এর ভ্যালু বাউন্ডারিতে মাস্ট বি সেম, বাট পারপেন্ডিকুলার কম্পোনেন্টের জন্য সেম কখনো হয় কখনো হয় না। মনে থাকবে? বা এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরির বাউন্ডারি কন্ডিশন। স্যার একটা প্রশ্ন আছে স্যার। বলো। স্যার আমি এই প্রশ্ন শোনার জন্যই আশা করে বসে আছি, বলো। স্যার বললেন যে ওই যে দুইটা পারপেন্ডিকুলার রে ওই এ বি লাইন বরাবর যত কাছে আনবো ওরা সমান হবে এ বি লাইনে। পারপেন্ডিকুলার তো বলি নাই, প্যারালেলটা বলছি গাধা। প্যারালালটা, সরি স্যার, প্যারালালটা। আমি বলি একটা, সে বলে আরেকটা। জি স্যার। হ্যাঁ বলো। এখন স্যার তার মানে কি স্যার এইটা ওই প্যারালালটাকে যত এ বি এর কাছে নিব ওইটা তত ছোট হবে আর ওইটা তত বড় হবে না স্যার? এইটা তাড়াতাড়ি শ্রিঙ্ক, মানে সোজা কথা হইলো মিডিয়ামের ইন্ডেক্স যেহেতু ডিফারেন্ট, একটা শ্রিঙ্কটা হবে তাড়াতাড়ি, আরেকটা শ্রিঙ্কটা খুব একটা তাড়াতাড়ি হবে। শ্রিঙ্ক মানে স্যার এটা ছোট বুঝিনি। হয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা, তার মানে কি তাড়াতাড়ি ছোট হবে, আরেকটা অত তাড়াতাড়ি ছোট হবে না, মানে তাইলে স্পিড স্যার, দুই রকম। জি স্যার, তাইলে স্যার উল্টা কথাটাও কি সত্য না স্যার? মানে প্যারালালটাকে যত এ বি থেকে বামে নিব তত ওইটা স্যার দূরে যত সরে যাবে তত ডিফারেন্ট হবে। বাস বললামই তো, ভ্যালোসিটি আলাদা, এখানকার ইন্ডেক্স আলাদা, এখানকার ভ্যালোসিটি আলাদা, এখানকার ইন্ডেক্স আলাদা, এখানকার ভ্যালোসিটি আলাদা। এই যে স্পিডে যাবে ও স্পিডে যাবে না, এটা তো প্রথমেই বলে নিলাম, এটা তো অপটিক্সের ইন্টারমিডিয়েটের ফর্মুলা। জি স্যার। আমি তাহলে হোয়াইট বোর্ড শেয়ার করছি।
হোয়াইট বোর্ডে কি, হোয়াইট বোর্ডে সি নট বাই ইন্ডেক্স, এটা এটা হলো ভেলোসিটি ইন মিডিয়াম এম, আর এই ইন্ডেক্স হচ্ছে ওই মিডিয়ামের ইন্ডেক্স। বুঝা গেল এবার? এটা সি নট, কিন্তু আমার আঁকাটা সুন্দর হয় নাই, উপরেটা কিন্তু ভেলোসিটি অফ লাইট সি নট, ফ্রি স্পেস ভেলোসিটি। শূন্য মাধ্যমে, জি স্যার। তাহলে ইন্ডেক্স যদি বাড়ে ভেলোসিটি কমবে না বাড়বে? ইন্ডেক্স বাড়লে ভেলোসিটি কমবে স্যার। কমবে। ইন্ডেক্স কমলে ওইটা বাড়বে। ভেলোসিটি এই তো। বাড়বে। তাহলে এই জন্য আমি বললাম দুইটার ইন্ডেক্স দুই রকম হইলে দুইটার স্পিড দুই রকম, দুই মিডিয়াম। ফলে এ যত তাড়াতাড়ি শ্রিঙ্ক হবে, যত তাড়াতাড়ি ছোট হবে বাউন্ডারির দিকে আসার সময় ও কিন্তু তত তাড়াতাড়ি হবে না। ফলে দেখা যায় যে একটা তাড়াতাড়ি শ্রিঙ্ক যেভাবেই হোক বাউন্ডারিতে এসে তাদের ভ্যালু সেম হবে। এই হলো সূত্র। আচ্ছা, যেমন a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কয়ার, এই একই জিনিস। বাউন্ডারিতে প্যারালাল কন্ডিশন, কিন্তু বারবার বলে দিচ্ছি নরমাল না, প্যারালাল কম্পোনেন্ট গুলো বাউন্ডারিতে সেম হবে ভ্যালু। জি স্যার। আর কোনো অসুবিধা আছে? কিন্তু নরমাল কম্পোনেন্ট গুলি কখনো সমান হয়, কখনো সমান হয় না। বুঝা গেল? নরমাল স্যার। কম্পোনেন্ট কিন্তু একটু বিদঘুটে, সেটা আমি বলে দিলাম। আচ্ছা, তাহলে আবার যাচ্ছি সেখানে। এখন আমি কিন্তু তোমাদের ফিজিক্স বলে ফেললাম, মানে আউটকাম, এই লেকচারের 10 পাতার ম্যাথমেটিক্স এর আউটকাম কিন্তু বলে দিচ্ছি। তুমি ফর্মুলা কিন্তু এই ডেরিভেশন করলে এটাই আসবে, কিন্তু এখন বিভিন্ন রকম উপায় আছে বুঝার জন্য, সেগুলো একটু করে যাচ্ছি। এইগুলো তোর ডেসক্রিপশন তোমাদের এগুলো পড়ে নিবা আর কি। এগুলার কি বলবো, এগুলো তোমার আগের লেকচারের মতোই তুমি বুঝবা। এগুলো কঠিন কিছু না, শুধু আমি বুঝাই গেছি যে ট্রান্সভার্স কাকে বলে, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট এবং নরমাল কম্পোনেন্ট, এই জিনিসটাই বুঝাই গেছি, আর কিছু না। নরমাল, ট্যানজেনশিয়াল এবং নরমাল প্যারালাল। এখন ধরো ইন্টারফেস টু জেনারেল মিডিয়াম, দুটো। এখন এটা কিন্তু আমি দুটো জেনারেল মিডিয়ামের কথা বলছি। জেনারেল মিডিয়াম এক এক মিডিয়ামে কিন্তু এক এক রকম হবে। এই যে দুইটা মিডিয়াম বললাম, দুইটা মিডিয়াম বিভিন্ন রকম কম্বিনেশন হতে পারে। এইদিকে গ্লাস, এইদিকে এয়ার, এইদিকে গ্যাস, এইদিকে এয়ার, এইদিকে লিকুইড, এইদিকে এয়ার, এইদিকে গোল্ড, এইদিকে এয়ার, এইদিকে গ্লাস, এইদিকে পানি, এরকম বিভিন্ন কম্বিনেশন হতে পারে দুটা মিডিয়াম। বুঝতে পারতেছো ছাত্ররা? জি স্যার। হ্যাঁ, বিভিন্ন কম্বিনেশন হতে পারে। দুটা অনেক রকম মিডিয়াম, এই দিক দিয়ে ওদিক দিয়ে তুমি রিপ্লেস করতে পারো, এটা দিয়া ওটা দিয়া, এইরকম হাজারো কম্বিনেশন হতে পারে। হোক, কিন্তু আমি জেনারেল ভাবে বলতেছি, জেনারেল মিডিয়ামের জন্য। জেনারেল মানে এটাও ডাইলেকট্রিক 1, এটা ডাইলেকট্রিক 2, এইভাবে ধরো। তো বাউন্ডারি কন্ডিশন ফর ট্যানজেনশিয়াল বা প্যারালাল কম্পোনেন্ট যেগুলো, তার জন্য বাউন্ডারি কন্ডিশন কি সেটা বুঝাইছি। আবার নরমাল কম্পোনেন্টের জন্য আলাদা আছে। এই যে বাউন্ডারি কন্ডিশন ফর, তো এটা বোধহয় নরমাল কম্পোনেন্টই হবে, লেখা হয় নাই। আচ্ছা, পারপেন্ডিকুলার টু এবি, নরমাল কম্পোনেন্টের জন্য এবি। এটা মনে হয় এই অংশটা বোধহয় তাহলে ইয়ে করা হয়নি, আপগ্রেড করা হয়নি মনে হয়, সরি, এই জন্য এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, ওই যে নরমাল কম্পোনেন্ট, এই যে আমার মনে হয় এটা কিছুটা, এটাকে আবার একটু আপগ্রেড করতে হবে। গতবারের লেকচার মনে হয় একটু এডিট করতে হবে কিছুটা। আচ্ছা, এখন আমরা একটা করে আসি। জেনারেল মিডিয়াম, জেনারেল, ট্যানজেনশিয়াল বা প্যারালাল কম্পোনেন্ট। তোমাকে কিন্তু পরীক্ষায় আসলে প্যারালাল বলে দিবে, অথবা নরমাল কম্পোনেন্ট বলে দেওয়া হবে। ট্যানজেনশিয়াল কম্পোনেন্টের কথা বলবো না এটা এর কথা বলবো, এটা বলে দেওয়া হবে। আচ্ছা, এখন ধরো এই যে আমি এই দুইটা মিডিয়ামের একটা স্ল্যাব নিলাম। মনে করি নিচের অংশটা একটা মিডিয়াম, উপরের অংশটা আরেকটা মিডিয়াম। উপরটাকে ধরছি মিডিয়াম 1, নিচেটাকে ধরছি মিডিয়াম 2, এবং তাদের সেপারেশনটা এইভাবে এই কোঅর্ডিনেট দিয়ে সেট করলাম। এই উপরে ভার্টিক্যালি হলো এক্স, ডান দিকে হলো ওয়াই, এবং এই মাঝামাঝি বাউন্ডারি, যে সেপারেশন বাউন্ডারি, এই সেপারেশন বাউন্ডারিতে এটা মানে করলাম, এটা হলো জেড। হ্যাঁ, জেড অ্যাক্সিসটা হচ্ছে ঢুকে গেছে একদম
এই যে ক্রস, ক্রস মানে তীরের ইনটু দ্য ইয়েটা, পেজ। হ্যাঁ, ইনটু দ্য পেজ। তাহলে এবার আমি করলাম কি, একটা 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 সেকশন নিলাম দুইটা বাউন্ডারি থেকে, এমন একটা একটা লুপ কল্পনা করলাম যে এই বাউন্ডারির কিছু অংশ, এই বাউন্ডারির কিছু অংশ যেন ওই লুপের মধ্যে এনক্লোজড হয়। বুঝা যাচ্ছে কি করছি? এটা কিন্তু মিডিয়ামের এন্ড ফেজ বা ক্রস সেকশন। ক্রস সেকশন থেকে এমন ভাবে একটা রিজিয়ন কল্পনা করলাম যে এই রিজিয়নের, এই রিজিয়ন 1 এর কিছু অংশ আছে, রিজিয়ন 2 এর কিছু অংশ আছে, এবং এই লেংথ গুলিকে ওয়াই এর দিকে বললাম ডেল ওয়াই, আর ভার্টিক্যালি বললাম এক্স এর দিকে বললাম ডেল এক্স। হ্যাঁ জুনায়েদ বল। আচ্ছা আচ্ছা, আমি লেকচারে আছি, অনলাইন লেকচার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি করে দেবো, আমি লেকচার শেষ করে আমি করে দেবো। আমি যাইনি এখন, আমি বাসা থেকে ঢুকছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে কি বললাম যে দুটো অংশ থেকে আমি দুটো টুকরো নিলাম, এবং এটা হলো এইটুকু হলো ডেল ওয়াই, এদিকে ডেল এক্স। বুঝা যাচ্ছে তো আমি কি করছি কায়দাটা? জি স্যার। জি স্যার। এবং এই যে এই সেকশনটা নিলাম, এই সেকশনটার একটা ওই যে তোমার ওইখানের মতো এই ভ্যালু না, নাম্বারিং করছি, মানে 0.1 থেকে আমি হিসাব করব, ক্যালকুলেট করব, সেই জন্য না এটা এই পয়েন্ট নাম দিছি, চারটা কর্নারে চারটা নাম দিছি, 0.1, 0.2, 0.3, 0.4। এটা একটা সাইক্লিক অর্ডারে এইভাবে আমি এটা নাম দিয়ে গেছি, কারণ এটা লাগবে আমার। আচ্ছা, তো মনে করো এই যে এই সেকশনটা নিলাম, এর একটা সারফেস এরিয়া আছে, তাই না? এটা ডেল এক্স ডেল ওয়াই মাল্টিপ্লাই করলে একটা সারফেস এরিয়া পাবো না, যে ডিএস সারফেস এরিয়া ডিএক্স ইন্টু ডিওয়াই। আর এটা যদি ভেক্টর বানাইছি মানে এটাকে ভেক্টর মানে কম্পোনেন্ট, এটাকে কম্পোনেন্ট বানাইলাম আইজে, হ্যাঁ, সারফেস ভেক্টর। ইউনিট ভেক্টর একটা মাল্টিপ্লাই করে দিলাম, তখন হয়ে গেল ভেক্টর। তো যেহেতু জেড ডিরেকশনটা হচ্ছে ইনটু দা পেজ, জেড ডিরেকশনটা হচ্ছে ইনটু দা পেজ করে রাখছি, হ্যাঁ। আমি এই জন্য এই সারফেসটার ভেক্টর বানাইছি কিভাবে, মাইনাস আইজেড, মানে আমার দিকে, মনে করে অ্যাজ ইফ এই সারফেসটা আমার দিকে আসছে, সেই জন্য মাইনাস আইজেড দিছি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে তা যদি হয় তাহলে এবার দেখো বাকিটা খুব সোজা, বাকিটা সোজা কি, ধরো আমরা ম্যাক্সওয়েলের যে ফ্যারাডেজ ইকুয়েশন যেটা পেয়েছিলাম, দেখো ফ্যারাডেজ ইকুয়েশন, ফ্যারাডেজ ল, সেটার দুই ধরনের ইকুয়েশন পাইছিলাম না, একটা হলো ইন্টিগ্রাল ফর্ম, আর একটা হচ্ছে ডিফারেনশিয়াল ফর্ম। জি স্যার। ডিফারেনশিয়াল ফর্ম এবং ইন্টিগ্রাল ফর্মে, ইন্টিগ্রাল ফর্ম অফ ফ্যারাডেজ ল এর নিচে আমি এখানে আর কিছু, এই যে ইন্টিগ্রাল ফর্ম লেখা আছে এখানে, ইন্টিগ্রাল ফর্ম অফ ম্যাক্সওয়েল ইকুয়েশন। এই যে উপরে ডট আছে, এই ডটটা কিন্তু আসলে ডেরিভেটিভ, ডটটা ডেরিভেটিভ, এই জন্য ওই যে নিচে লিখে দিছি, বির উপরে ডট মানে হচ্ছে ডিবি বাই ডিটি। এখন আমাদের অ্যাজ ইউজুয়াল এক্স এর তিনটা কম্পোনেন্ট, বি বলছি এখানে, বি যেহেতু এইচ নাই, এখানে বি আছে, এইচ আর ভাগ করলাম না, এইচ লাগে না, এই জন্য ওই বি তে রাখছি, কারণ বির ভিতরে এইচ আছে। তো বি এক্স বি ওয়াই জেড এর তিনটা কম্পোনেন্ট আছে। এখন এই সারফেসের ভিতরে এইটুকু রিজিয়নের মধ্যে কতটুকু ম্যাগনেটিক ফ্লাক্স এনক্লোজড আছে বের করতে হবে, কতটুকু ফ্লাক্স টোটাল ফ্লাক্স বের করতে হবে। তো সেই জন্য আমার ক্যালকুলেশন করতে হবে, প্রথমে হলো এই ফ্লাক্সের দ্বারা উৎপন্ন এসি সিগন্যাল কোথায় পাবো? এইখানে যদি একটা তার থাকতো, এই যে আমি যে ইয়াটা দিছি, বাউন্ডারিটা দিছি, ওই বাউন্ডারির জায়গায় যদি একটা কপার ওয়্যার থাকতো, তাহলে সেই কপার ওয়্যারে একটা এসি সিগন্যাল উৎপন্ন হইতো ওই ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য, এই যে ভিতরের এই ম্যাগনেটিক ফ্লাক্স গুলো চেঞ্জের জন্য যে একটা এসি সিগন্যাল উৎপন্ন হইতো, এবং সেই এসি সিগন্যাল পাওয়ার ফর্মুলা হচ্ছে ওই ফ্যারাডেজ লর, এই যে লেফট হ্যান্ড সাইডে ইন্টিগ্রাল করলে টোটাল ভোল্টেজটা পাওয়া যায়। এটা আমি তোমাদের যখন পড়াইছি তখনও বলে গেছি। সেটাই হচ্ছে এই যে ক্লোজ লুপ, মানে এই সার্কেল মানে হচ্ছে ক্লোজ লুপ ইন্টিগ্রাল করতে হবে, এবং যেহেতু এটা
এটা এটা লাইন, মানে এটা কি বাউন্ডারি বরাবর যাচ্ছি, বাউন্ডারিটা একটা লাইন, সেই জন্য এটাকে লাইন ইন্টিগ্রালও বলা হয়, ক্লোজ লুপ লাইন ইন্টিগ্রাল। তার মানে আমি 1 থেকে স্টার্ট করে 2 তে যাব, এইটুকু ইন্টিগ্রেট করব, 2 থেকে 3 ইন্টিগ্রেট করব, 3 থেকে 4 ইন্টিগ্রেট করব, 4 থেকে 1 এ আবার আসবো, ফলে এটা ক্লোজ লুপ ইন্টিগ্রাল হবে তখন। এই জন্য এই যে দেখো ক্লোজ লুপ ইন্টিগ্রাল করছি, এই যে ফর দিস স্মল লুপ the left hand side of the closed loop line integral becomes, এটা এই যে 4টা ইন্টিগ্রালে ভাগ করছি, বুঝছো তো তোমরা? দেখো বুঝছো কিনা ক্লোজ লুপ ইন্টিগ্রাল কেমনে কেমনে করে? জি স্যার। 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 1, এটা ক্লোজ লুপ হয়ে গেল। এইবার এই যে ই ডট ডিএল এন্ড এলটাকে ডিএলটাকে, ডিএল তো একটা যদি লাইন সেগমেন্ট হলো ডিএল, এইটুকু এই যে এই দিক দিয়ে, এই ডিএলটা তুমি কোঅর্ডিনেটের সঙ্গে যদি মিলাও তাহলে কি কোন কোঅর্ডিনেটের সঙ্গে মিলে? ডেল্টা ওয়াই। ওয়াই কম্পোনেন্টের সঙ্গে মিলে। ভেরি গুড। এবার দেখো আমি কি লিখছি, এই দেখো আবার এখানে ই ডিএল এর কথা তো বললাম, এবার ই আসো, ইর মধ্যে 3টা কম্পোনেন্ট থাকে, মিডিয়াম 2 তে E2 EX EZ, এভাবে 3টা কম্পোনেন্ট। হ্যাঁ, তো ফলে এটা প্রথমে কোন মিডিয়াম আসছো? মিডিয়াম 1 এর কথা বলছি, মিডিয়াম 1 এ। তো মিডিয়াম 1 যদি হয় তাহলে দেখো এটা কি ভুল হয়ে গেল নাকি? স্যার 0.1 না মিডিয়াম 1 স্যার? হ্যাঁ, স্যার 0.1 নাকি স্যার মিডিয়াম 1? 0.1 তো মিডিয়াম 0.1 মিডিয়াম 1 ও আছে, 0.1 ও আছে, এই যে এই ওই মিডিয়াম 2, সরি মিডিয়াম 2 তে ইলেকট্রিক ফিল্ড হবে E2, এটা বুঝেছি। আর 0.1 হচ্ছে ইন্টিগ্রালের 0.1। আচ্ছা, 0.1 হলো স্টার্টিং পয়েন্ট অফ ইন্টিগ্রাল, আর মিডিয়াম 2টা হচ্ছে এখানে এই মিডিয়াম 2 ইলেকট্রিক ফিল্ডকে E2 দিয়ে ডিনোট করছে। এই যে E2 মানে হচ্ছে মিডিয়াম 2 ইলেকট্রিক ফিল্ড। বুঝতে পারলা? ঠিক আছে। জি স্যার। তাহলে ডিএল কে কিভাবে লিখছি? ডিএল ইকুয়াল টু DYIY। তাহলে এবার এই যে ডট প্রোডাক্ট করলে, এই দুটোর মধ্যে ডট প্রোডাক্ট করো, তাহলে এখানে IX কম্পোনেন্ট, IY কম্পোনেন্ট, IZ কম্পোনেন্ট, এখানে আছে শুধু ডিএল এর সঙ্গে আছে শুধু IY, ফলে বাকি এই IX এবং IZ এর ডট প্রোডাক্ট 0 না? জি স্যার। ডট প্রোডাক্ট 0, ফলে থাকতেছে কি ই ডট ডিএল, প্রথম ইন্টিগ্রালের ভ্যালু হচ্ছে E2Y DY, ডেল ওয়াই, সরি ডিওয়াই না তো ডেল ওয়াই, ডিওয়াই ইন্টিগ্রাল করলে ডেল ওয়াই হয়। এই ডিওয়াই কি ইন্টিগ্রেট করলে ডেল ওয়াই লিখলাম, আর E2Y ঠিক আছে। বুঝতে পারছো কিনা দেখো, এইটুকু বুঝতে পারছো কিনা দেখো, কোনো প্রশ্ন থাকলে বলো। আবার রিপিট করি, আমাদের এই ইন্টিগ্রালটা হচ্ছে জেনারেল ইন্টিগ্রাল, এটা 1, 2 এটা হচ্ছে পয়েন্ট, আর ED, এখন ইর ডেসক্রিপশন আসো। ই হচ্ছে মিডিয়াম 2 ই, মিডিয়াম 2 ই কে লিখছি E2, মিডিয়াম 1 এর ই কে লিখবো E1। তো এই মিডিয়াম 2 ই নিয়ে আলোচনা শুরু হয়েছে আমার, যেহেতু আমরা প্রথম স্টার্টিং পয়েন্টটা হচ্ছে মিডিয়াম 2 তে, এই যে লেখা আছে 0.1 টুয়ার্ডস 0.2 ইন মিডিয়াম 2, ফলে E2 লিখবো মিডিয়াম 2, তার একটা X কম্পোনেন্ট, Y কম্পোনেন্ট, Z কম্পোনেন্ট আছে। আবার ডিএল ভেক্টরের, ডিএল হচ্ছে Y ডিরেকশনে DY এবং ভেক্টরটা হচ্ছে IY, এই দুটাকে ডট প্রোডাক্ট করলে থাকবে শুধু এই দুটা, এবং তার ইন্টিগ্রেট করলে হবে ডেল ওয়াই, এই যে এটা ডিওয়াই এর ইন্টিগ্রেট করলে ডেল ওয়াই, আর E2Y ঠিক থাকবে। তাহলে একটা ইন্টিগ্রেশন বুঝতে পারলা? জি স্যার। এবার দ্বিতীয় ইন্টিগ্রেশন একই। আচ্ছা, দ্বিতীয় ইন্টিগ্রেশন আসো। দ্বিতীয় ইন্টিগ্রেশনটা কিন্তু মিক্সড, খেয়াল করো। দ্বিতীয় ইন্টিগ্রেশন কিছু আছে মিডিয়াম 2 তে, কিছু আছে মিডিয়াম 1 এ। এই 2 থেকে 3 যখন 1 থেকে 2, 2 থেকে 3 যখন ইন্টিগ্রেট করবা, তখন এখানে দুইটা অংশ আবার, এই দেখো দুটো অংশ কই গেল, এবার এই 2 থেকে 3, ওই আমি আবার, আচ্ছা এটা এই দুটো আবার সেম করি। সিমিলারলি থার্ড ইন্টিগ্রাল 3 থেকে 4
দেখো 3 থেকে 4 কিন্তু এটার একই রকম, এই যে 1 থেকে 2 আর 3 থেকে 4 এটা একই রকম না, এটা হলো মিডিয়াম 2 তে আর এটা হলো মিডিয়াম 1 এ অনলি। এই বুঝা যাচ্ছে? জি Hello? স্যার, জি এটা স্যার, হচ্ছে মিডিয়াম 2 তে, এটা মিডিয়াম 1 এ, বাট রোটেশন ডিরেকশন কিন্তু আলাদা। এটা হচ্ছে y প্লাস y ডিরেকশনে, এটা হচ্ছে মাইনাস y ডিরেকশন, মাইনাস y ডিরেকশন। তাহলে দি থার্ড ইন্টিগ্রাল অফ দ্য লেফট হ্যান্ড সাইড এটা ক্যান বি রিটেন, এই যে মাইনাস অফ, এই দেখো এটা লোকে মিলাও, দেখো এটা ছিল মিডিয়াম 2 তে, এটা হলো মিডিয়াম 1 এ, y কম্পোনেন্ট dy dy, এই ফলে এটারে ইন্টিগ্রেট করলে পাবো মাইনাস dy। বুঝতেছো কিনা দেখো, জি মানে স্যার, 1 থেকে 2 3 থেকে 4 এটা দুটা মিরর ইমেজ ইন্টিগ্রাল, একটা হলো পজিটিভ ওয়াই এর দিকে আর একটা হলো নেগেটিভ ওয়াই এর দিকে, এই আর কিছু না। তাহলে এটা হলো না। এবার চলে আসো 3, যেটা বেশি বিদঘুটে, 2 3, 2 3 এর দুটো অংশ, একটা হলো ex e2 আর একটা হলো e1, এবং যেহেতু লেন্থটা হচ্ছে ডেল এক্স, তার ডেল এক্স বাই 2 হবে এটার সঙ্গে, আর ডেল এক্স বাই 2 হবে এর সঙ্গে। বুঝা যাচ্ছে? জি স্যার, আর ঠিক একই রকম ফোর্থ ইন্টিগ্রালও একই রকম। এই যে ফোর্থ ইন্টিগ্রাল হলো এইটা, এই যে এটা থেকে 4 থেকে 1, 4 থেকে 1 হলো মিরর ইমেজ অফ 2 থেকে 3, কারণ 2 থেকে 3 এ হচ্ছে পজিটিভ এক্স আর 4 থেকে 1 হচ্ছে নেগেটিভ এক্স। এই যে 4 থেকে 3 কই গেল, 4 থেকে 1, সরি 4 থেকে 1, 4 থেকে 1 হলো মিরর ইমেজ, তাহলে ওইটারই এই যে এটারই নেগেটিভ, এটা নেগেটিভ আসছে, নেগেটিভ ভ্যালু, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ। এখন তুমি রাইট হ্যান্ড সাইডে যাও, রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করো, রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করলে, এই রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো, রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করলে এটা আবার ডিএসটা আমার, এটা আবার ভেক্টরটা করছি আমি আইজেড, তাহলে আইজেড এর সঙ্গে এবার এখানকার এই যে 3টা কম্পোনেন্ট আছে এগুলোর ডট প্রোডাক্ট হবে, ডট প্রোডাক্ট হলে এক্স ও 0 হবে, ওয়াই ও 0 হবে, শুধু আইজেডটা থাকবে। তা আইজেড এবং ডিএস ডট প্রোডাক্ট করলে এই হলো ইকুয়েশন, এই হলো তার ফাইনাল ভ্যালু, dx dy, del x del y, del x del y হলো রাইট হ্যান্ড সাইডের ইন্টিগ্রালের সলিউশন। কোনো অসুবিধা আছে বুঝতে? বলো, কোনো অসুবিধা নাই? এইবার এগুলো সব ভ্যালুগুলো বসাইছি ইকুয়েশন, এই দেখো সবগুলো ভ্যালু বসাইছি। কোনো অসুবিধা আছে? না কিছু বলো না। জি স্যার, নাই। প্রত্যেকটার ভ্যালু শুধু ইকুয়েশনে বসাইছি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড পুরোটা বসাইছি এখানে, বসানোর পরে কাটাকাটি যায়, দেখো কোনটা প্লাস কোনটা মাইনাস, কাটাকাটি গিয়ে এই এখানে আসলাম, এই যে কাটাকাটি গিয়ে এই ইকুয়েশনে আসলাম। এখন দেখো আমার বাউন্ডারি কন্ডিশন, মানে বাউন্ডারি কন্ডিশনে যেতে গেলে, বাউন্ডারি কন্ডিশনে যদি আমি বাউন্ডারিতে যেতে গেলে আমার কি করতে হবে বলো? আমার কি ডেল ওয়াই কমাইতে হবে না ডেল এক্স কমাইতে হবে? স্যার ডেল ডেল ওয়াই। ওয়াই ধরো ও স্যার, বাউন্ডারি তো স্যার, ও স্যার বাউন্ডারি হলো ওই যে মাঝখানে Del X, জেড জেড জেড, ডিলেক্স স্যার, হ্যাঁ ডিলেক্স এবি রেখাটা স্যার। ডেল ওয়াই কমাইলে ভার্টিক্যালি এটা কি, এটা এক মিডিয়াম তো একটাই থাকবে, ওখানে তো সেপারেশনটা তো হচ্ছে মাঝখানে, ডেল জি, এক্স স্যার। কমাইতে হবে, ডিলেক্স ডেল এক্স কমাইলে এদিক থেকে ডেল এক্স এর দিকে গেলে কমায় এদিকে আসলে, এদিক থেকে কমায় এদিকে আসলে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বাউন্ডারির দিকে যেতে পারবো। এক সময় যখন ডেল এক্স 0 হবে তার মানে তখন বাউন্ডারির সেপারেশন অফ বাউন্ডারিতে যাবো, এই যে মিডিয়াম 1 মিডিয়াম 2 সেপারেশন হচ্ছে এটা। বুঝতে পারছো? জি স্যার। এবার বুঝতে পারছো আশা করি। তাহলে দেখো এই যে এটাই করতেছি, দেখো কনসিডার দ্য লিমিটিং কেস হোয়ার দ্য সাইডস ডেল এক্স perpendicular to boundary are allowed to shrink to 0। তাহলে এইবার লিমিটিং ভ্যালুতে এবার যদি তুমি করো তাহলে এবার ওই রাইট হ্যান্ড সাইডটা 0 হয়ে যায়, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা যদি 0 করে দাও, ডেল এক্স যদি 0 করে দাও তাহলে এই পুরোটাই 0, তাহলে থাকতেছে শুধু এই অংশটা লিমিটিং কেসে, যেহেতু এখানে ডেল ওয়াই ইনভলভ, এখানে ডেল এক্স নাই, কোথাও ডেল এক্স নাই।
তাহলে এই হলো 0। তো 0 মানে এটাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যদি আনো তাহলে কি দাঁড়ায়, E1y ইকুয়ালস টু E2y, তাই না? জি স্যার। এখন y কম্পোনেন্টটা কোন কম্পোনেন্ট খেয়াল করো, y কম্পোনেন্টটা এই 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 বাউন্ডারিটার প্যারালাল না পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, y কম্পোনেন্টটা বাউন্ডারির স্যার প্যারালাল স্যার। প্যারালাল। তাহলে ওই যে আমি তোমাকে বলে আসছিলাম যে আমরা ট্যানজেনশিয়ালের হিসাব ট্যানজেনশিয়ালের ক্যালকুলেট করতেছি, মানে প্যারালালটার হিসাব করতেছি। এই দেখো প্যারালালটাই বাইরেছে। তাহলে এই E1 ইকুয়ালস টু E2 এর অর্থ হচ্ছে ট্যানজেনশিয়াল অফ মিডিয়াম 1 ইকুয়ালস টু ট্যানজেনশিয়াল অফ মিডিয়াম 2। হইলো প্রমাণ? একটু আগে আমি বলে আসলাম সূত্র দিয়া, ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে একটা সূত্র আছে জেনারেল মিডিয়ামের জন্য, এই মিডিয়ামের ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট এই মিডিয়ামের ট্যানজেনশিয়াল কম্পোনেন্টের দ্বিতীয় মিডিয়ামের ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট সমান, সেটা প্রমাণ করলাম ম্যাথমেটিক্সে। জি স্যার। আচ্ছা, এই একই ভাবে তুমি যদি এবার অ্যাম্পিয়ারস ল দিয়ে শুরু করো, আমরা শুরু করছি কি দিয়া, ফ্যারাডেজ ল দিয়ে, ইন্টিগ্রাল। এই যে ইন্টিগ্রাল ফর্ম অফ ফ্যারাডেজ ল দিয়ে শুরু করছি। এখন যদি তুমি ফ্যারাডেজ ল না অ্যাম্পিয়ারস ল দিয়ে যদি শুরু করো, এই যে অ্যাম্পিয়ারস ল, অ্যাম্পিয়ারস ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন্টিগ্রাল ফর্ম, এটা দিয়ে শুরু করলে বাকিটার প্রমাণে একই নিয়ম আমি আর এই যে দেখাইলাম সিমিলার। এই দেখো প্রমাণ করা যায় যে HT1 হ্যাঁ ম্যাগনেটিকটা প্রমাণ করা যায় যে ম্যাগনেটিকের ট্রান্সভার্সটা ইলেকট্রিকের ট্রান্সভার্সের মতোই সমান। জি স্যার। তাহলে আজকে এই পর্যন্ত থাকে। এই দিক দিয়ে আমার মনে হচ্ছে একটু এডিট করতে হবে, যার জন্য এখানে কিছু লেখা হয় নাই, এটা এডিট করা হয় নাই, যার জন্য এই পর্যন্তই থাক। সময়ও শেষ আমাদের, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আজকে যেটা পড়াইলাম এর মধ্যে তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, তাহলে আর আমি কি বলবো, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা জানি না, তাহলে এই কিছু থাকলে বলো। আমি একটু এর মধ্যে সেভ করে নেই না, কি করতে হয় জানি, চ্যাট বক্স আজকে এত কম কেন, কোথায় যেতে হবে, চ্যাট বক্স কোথায় আমি খুঁজে পাচ্ছি না, চ্যাট বক্স 70, আবার 70 হয়ে আছে, ব্যাপার কি, সবাই কি এগুলা স্যার হ্যাঁ বলো স্যার, ওয়েভ ইম্পিডেন্স থেকে কি একটা প্রশ্ন নিবেন? বলো বলো, লেকচার নিশ্চয়ই নেবো না কেন, হ্যাঁ বলো। স্যার ওইখানে আপনি ওয়েভ ইম্পিডেন্সটা যখন দেখাচ্ছিলেন তখন মানে ওয়াই কম্পোনেন্টটা শুধু নিছেন ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশনের। এখন স্যার হ্যাঁ ওয়াই কম্পোনেন্ট নিছি না, হ্যাঁ স্যার কনসিডার করছিলেন মানে হ্যাঁ ওই এই পাশের ই ওয়াই ই এক্স আর ওই পাশের এইচ ওয়াই এর অনুপাত সমান, মানে এই ওয়েভ ইম্পিডেন্স হবে। হ্যাঁ এখন স্যার প্রশ্ন হলো এক্স কম্পোনেন্টটা নিলাম না কেন? ও আচ্ছা আচ্ছা, সেটা কোন কোথায় জানি পড়ায় আসছিলাম, কোন নোটে জানি, একটু যদি মনে করাই দাও। লেকচার 5 লেকচার 5 এ না? জি স্যার। লেকচার 5 এ কিসের জন্য ছিলাম জানি, ইউনিফর্ম প্লেন ওয়েভ এয়ার নাকি কোনটার জন্য? ওয়েভ ইম্পিডেন্স ফর কন্ডাক্টিং মিডিয়াম। কন্ডাক্টিং, আচ্ছা আচ্ছা আচ্ছা, কন্ডাক্টিং এয়ার কন্ডাক্টিং একই জিনিস, যাই হোক আমি কন্ডাক্টিং এ বের করছি। কন্ডাক্টিং এ লেকচার 4 পারফেক্ট কন্ডাক্টর। ইম্পিডেন্স কি এখানে আসছে কিনা কইতে পারি না, ইম্পিডেন্স কি এখানে বের করছি, এটা দ্বারা আমি বের করে দিই। ইম্পিডেন্স এখানে বোধহয় এটা না, এটাতে না, পরেরটাতে মনে হয়। আচ্ছা, ওয়েভ ইম্পিডেন্স হলে এটাতে এসিডিসি তে, হ্যাঁ এসিডিসি তে এই আমি এটা ওপেন করলাম এবং তোমাদের দেখাই, সেখানে শেয়ার ওপেন দেখতে পাচ্ছ কিনা জানি না, কোথায় জানি ওয়েভ ইম্পিডেন্স বের করছিলাম, কত নম্বর ইকুয়েশনে জানি বের করছিলাম, এটা তো অনেক উপরে, এটা ওয়েভ ইম্পিডেন্স অনেক উপরে হবে, ওয়েভ ইম্পিডেন্স অনেক উপরে হবে, এখানে কোথাও এই যে ওয়েভ ইম্পিডেন্স, এইটা জি স্যার। এইটা ওয়েভ ইম্পিডেন্স দেখা যাচ্ছে তো না? জি স্যার দেখা যাচ্ছে তো, হ্যাঁ বলো কি কিছু করতে জানি, বাই টেকিং দ্য ওয়াই কম্পোনেন্ট। জি স্যার, বাই টেকিং দ্য ওয়াই কম্পোনেন্ট, হ্যাঁ হ্যাঁ। তাইলে স্যার এই যে ওয়াই কম্পোনেন্টটা কনসিডার করলাম, করে ওয়েভ ইম্পিডেন্স বললাম যে ওই ই এক্স আর ই এক্স এর কোরেসপন্ডেন্ট এইচ ওয়াই, এই দুইটার অনুপাত হবে ওয়েভ ইম্পিডেন্স। তো স্যার এক্স কম্পোনেন্টটাকে কনসিডার করলাম না কেন স্যার?
করি নাই করাটা ঠিক না। দেখো তুমি যদি করো, এখানে দেখো এক্স কম্পোনেন্ট যদি করো তাও করা যাবে, যারা করা যাবে না তা না। আচ্ছা, তার মানে স্যার কিন্তু ওখানে এক্স কম্পোনেন্ট ওখানে করা যাবে, করা গেলে কি হবে দেখো তো, এখানে হলো ই ওয়াই, এখানে এইচ এক্স। জি স্যার। কিন্তু আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য এটা করছি, আর কিছু না। আচ্ছা কারণ হলো সাইক্লিক অর্ডারে যাবো আর কি, এক্স ওয়াই জেড এইভাবে। আচ্ছা ইলেকট্রিকের জন্য এক্স, ম্যাগনেটিকের জন্য ওয়াই, প্রপাগেশন জেড, এটা বোঝানোর জন্য এইভাবে রাখছি। তুমি এক্স কম্পোনেন্টে করতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, করলে কি স্যার ওইটা ই ওয়াই বাই একই হবে, তুমি করে দেখো না, একই হবে। আচ্ছা জি স্যার, জি স্যার। করলে কি হয়, এইচ ওয়াই এর জন্য করে দেখো, এইচ ওয়াই হলো এইটা, আর এটা হলো ডি ওয়াই ডি জেড। ডি বাই এইচ এর জন্য হলো ই এক্স বাই ডি জেড, এটাও কিন্তু ই ওয়াই বাই ডি জেড। খেয়াল করে দেখছো, এটাও ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ডি জেড। জি স্যার, ডি জেড, হুম, কারণ স্যার প্রোপাগেশন জেড অ্যাক্সিস বরাবর। হ্যাঁ, তাহলে একটা বোধহয় মাইনাস আসবে বোধহয়, এই টু, আর কিছু না। আচ্ছা জি স্যার। একটা মাইনাস আসবে বোধহয়, ধরো এই গামার থেকে এই যে একটা গামার মাইনাস আসছে একটা, আবার এইখানে একটা মাইনাস, এই দুটো চলে গিয়ে প্লাস হয়ে গেল, তাহলে এই মাইনাসটা থেকে যাবে, এই একই জিনিস, এখানে একটা মাইনাস অফ এইটা হবে, ইকুয়েশন হবে। আচ্ছা তাহলে মাইনাস হোক যাই হোক, আমি তো একটা কম্পোনেন্ট দিয়ে দেখাইছি, যদি দুটো কম্পোনেন্ট হয় তখন ভেক্টর সাম হবে, স্কয়ার রুট অফ এত প্লাস এত, এইভাবে আসবে। আচ্ছা, তখন স্যার মাইনাসটা চলে যাবে স্কয়ারের সাথে। স্কয়ার করলে মাইনাস চলে যাবে, জি স্যার। কিন্তু আমি সিম্পল করার জন্য এটা দেখাইছি। আচ্ছা জি স্যার, বুঝছি। এক্স কম্পোনেন্টটা হবে 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 না কেন, তো একটা মাইনাস আসে এবং রিপ্রেজেন্টেশনটা উল্টা আসে, তখন তখন দেখবা এটা চলে আসে, এই যে এটা ই ওয়াই এবং এখানে এইচ এক্স। জি স্যার, দুইটার আমি চাচ্ছি যে ইলেকট্রিক ম্যাগনেটিক প্রপাগেশন, কিন্তু এখানে ওই নেগেটিভ আসবে, সেটা বুঝাইতে আমার বেশ কষ্ট হবে, কারণ ইলেকট্রিক আবার ম্যাগনেটিক ওয়াই করতে হবে, তো এটা নেগেটিভ আসবে তখন, আর কিছু। ওকে স্যার। ইম্পিডেন্স ম্যাগনিটিউড কিন্তু সেমই থাকবে, দেখো তুমি করে দেখো, একদম সেম, শুধু একটা মাইনাস সাইন আসবে। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আর কেউ কোনো কোশ্চেন? আরো কেউ কোনো কোশ্চেন? কি নাম তোমার? এই ছেলে, তোমার কি নাম? ইম্পিডেন্সের কোশ্চেন করলা? স্যার আরিফ আহমেদ স্যার। আরিফ, ঠিক আছে, থ্যাংক ইউ আরিফ। আর কি, আর কেউ কোনো কোশ্চেন? আরিফ কি ল্যাব করো? আমাদের সঙ্গে ল্যাব আছে? স্যার আমাদের কমিউনিকেশন থার্ড ইয়ারে ল্যাব আছে না? স্যার আপনার কমিউনিকেশন ল্যাবটা পাই। তুমি আসো তো ওখানে নাকি? আসি স্যার। তো ওখানে আমরা পরিচিত হব, ঠিক আছে, পরিচিত হলে তোমারে আমরা তোমার পরিচয় হওয়া দরকার। হ্যাঁ ঠিক আছে, বলো। আর আর কেউ কোনো কোশ্চেন নাই? তাহলে এখানেই শেষ করলাম। খোদা হাফেজ, বাই বাই।